আসসালামু আলাইকুম। আমরা আজকে বোটানি প্রথম অধ্যায় নিয়ে পড়ব। প্রথম অধ্যায় কোষ এবং এর গঠন সম্পর্কে পড়ব। তো মেডিকেল অ্যাডমিশনের জন্য এখান থেকে তেমন কিছু এখান থেকে অনেক ইনফরমেশান আছে, সব ইনফরমেশান লাগবে না। তো যেগুলো লাগবে মোটামুটি আমি সেটাই আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা শুরু করি। কোষ বা সেলের নামকরণ, এটা রবার্ট হুক প্রথম নামকরণ করেন। উনি হচ্ছে একটা মিউজিয়ামের দায়িত্ব পাইছিলেন। তো রয়্যাল মিউজিয়ামের দায়িত্ব পেয়েছিলেন। যখন দায়িত্ব পান তখন ওই মিউজিয়ামের রক্ষক নিযুক্ত হয়ে তিনি মনে করলেন যে একটা সাপ্তাহিক সভায় আমি সামনে বড় বড় বিজ্ঞানীর সামনে আমি একটা ভালো কিছু উপস্থাপন করতে চাই। তো তিনি হচ্ছে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কোনো কিছু আবিষ্কার করা যায় কিনা বা দেখানো যায় কিনা, এটা তিনি চিন্তা ভাবনা করলেন। তো তিনি দেখলেন যে কাঠের ছিপি, কাঠের যে কর্ক, সেই কর্কটা হচ্ছে পানিতে ভাসে, অথচ সেটা দেখতে নিরেট মনে হচ্ছে। তাহলে ঘটনা কী? তিনি কাটলেন যখন, তখন তিনি মাইক্রোস্কোপের নিচে সরল মাইক্রোস্কোপের নিচে দেখলেন, দেখা যাচ্ছে যে তার মধ্যে ছোটো ছোটো অনেক প্রকোষ্ঠ আছে। তিনি সেই প্রকোষ্ঠগুলোর নাম দিয়েছিলেন সেল। সেখান থেকে সেলের নামটা আসছে। তো সেল বা প্রকোষ্ঠ। তো তার মনে পড়ছিল যে কয়েদিতে থাকার জায়গার জন্য বা পাদ্রীদের জন্য থাকার জায়গার জন্য এরকম সেল উনি দেখেছিলেন। তো তিনি এর নাম দিয়েছিলেন সেল। যেখান থেকে সেলটার নাম আসছে, এই জন্য রবার্ট হুক 1665 সালে সেলের নামকরণ করেন। তিনি তার যত গবেষণা, যত কিছু তিনি দেখেছিলেন, তো সেগুলো তিনি তার একটা গ্রন্থে প্রকাশ করেন। সেই গ্রন্থের নাম হচ্ছে মাইক্রোগ্রাফিয়া। তো তার গ্রন্থের নামটা পড়তে হবে এবং রবার্ট হুক সেলের আবিষ্কারক সেটা পড়তে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা বিভিন্ন ধরনের সেল দেখতে পাই। সবচেয়ে ক্ষুদ্রতম সেল আছে, সবচেয়ে বৃহত্তম সেল আছে। তো পাখির ডিম একটি মাত্র কোষ দিয়ে গঠিত। এছাড়া আমরা হাঁস মুরগি, আমরা মানুষ, বিভিন্ন প্রাণী, এগুলো হচ্ছে অনেকগুলো কোষ নিয়ে গঠিত। তো উট পাখির ডিম পৃথিবীতে সবচেয়ে বড় কোষ। একক কোষের মধ্যে সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম। আর লম্বার মধ্যে সবচেয়ে বড় হচ্ছে মানুষের মোটর নিউরন। মানুষের মোটর নিউরন প্রায় 1.37 মিটার লম্বা। আর উট পাখির ডিম, দৈর্ঘ্য প্রস্থটা লাগবে। উট পাখির ডিমের দৈর্ঘ্য কত, প্রস্থ কত? দৈর্ঘ্য হচ্ছে 17 সেন্টিমিটার আর প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার, এটা লাগবে। আচ্ছা, এরপরে এগুলো অতটা লাগবে না। এই যে অ্যান্টনি ভন লিউয়েনহুক 1674 সালে কোষপ্রাচীর ছাড়া ভেতরে পূর্ণাঙ্গ কোষীয় দ্রব্য সজ্জীবিত কোষ পর্যবেক্ষণ করছিলেন, এটা লাগবে। এরপরে ফেলিস ফন্টানা হচ্ছে নিউক্লিয়াসের অস্তিত্ব অনুধাবন করেন। আসলে নিউক্লিয়াসের অস্তিত্ব ফন্টানা না, বিজ্ঞানী ফন্টানা হচ্ছে নিউক্লিওলাস আবিষ্কার করেন। আচ্ছা, 1833 সালে রবার্ট ব্রাউন উদ্ভিদ কোষের সর্বপ্রথম গোলাকার নিউক্লিয়াসের অস্তিত্ব আবিষ্কার করেন। তারপরে ফেলিক্স ডুজার্ডিন, ইনি হচ্ছে জেলিনায় থকথকে পদার্থের নাম সার্কোট দিয়েছিলেন, পরবর্তীতে তার নাম প্রোটোপ্লাজম হয়। তো বিজ্ঞানী পার্কিন যে প্রোটোপ্লাজম নাম দেন, এবং ম্যাক্স নল এবং আর্নেস্ট রাস্কা, এরা হচ্ছে 1931 সালে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন, এটা লাগবে। এটা একটু ইম্পর্টেন্ট প্রশ্ন। আচ্ছা, কোষ কি? এটা বিভিন্ন বিজ্ঞানী সেলের বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন। তো কোন বিজ্ঞানী কী সংজ্ঞা দিয়েছে সেটা লাগবে। তো জীবের গঠনগত মৌলিক একক, অ্যানাটমিক্যাল একক, এটা বলছেন বিজ্ঞানী জেন ব্র্যাকেট। আর অ্যানাটমি এবং কার্যগত, অ্যানাটমি অ্যান্ড ফিজিওলজিক্যাল, মৌলিক গঠনগত এবং কার্যগত একক, এটা বলছে রবার্টিস। আচ্ছা, বিজ্ঞানী হিকম্যান বলছেন যে কোষ হচ্ছে জৈবিক গঠন কার্যের একক এবং এটি ন্যূনতম জৈবিক একক যা নিজের নিয়ন্ত্রণ ও প্রজননে সক্ষম। প্রশ্নগুলো এরকম হবে যে ডেফিনেশনটা দিবে, উক্তিটা দিবে যে কোষ হচ্ছে জীবের গঠনগত এবং কার্যগত একক, কে বলেছেন? হ্যাঁ, এরকম আসবে প্রশ্ন। সবচেয়ে গ্রহণযোগ্য যে কোষের ডেফিনেশন, সেটা হচ্ছে বিজ্ঞানী লুই এবং সিকোফিস দিয়েছে। হচ্ছে কোষ হচ্ছে জীবের ক্রিয়াকলাপের একক যা একটি অর্ধবেদ্য ঝিল্লি দ্বারা পরিবেশিত থাকে, অন্য কোনো সজীব মাধ্যম ছাড়া আত্মপ্রজনন করতে পারে। এটা হচ্ছে সবচেয়ে গ্রহণযোগ্য। তো প্রথম কোষ সৃষ্টি হয়েছে কিভাবে? তো প্রথম কোষ, যারা বিবর্তনে বিশ্বাস করে তারা মনে করে প্রথমে তো একটা এককোষী জীব ছিল, তারপরে আস্তে আস্তে বহুকোষী জীব হয়েছে, তারপরে আস্তে আস্তে উন্নত জীব হয়েছে। তো এককোষী জীবটা কীভাবে ছিল? পৃথিবীতে একসময় বায়ুমণ্ডলে মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন ছিল, জলীয় বাষ্প ছিল, কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না। তো মুক্ত অক্সিজেনটা কীভাবে তৈরি হলো? মুক্ত অক্সিজেন তৈরি হবে সেখান থেকে আবার আস্তে আস্তে অ্যামিনো অ্যাসিড তৈরি হবে, অ্যামিনো অ্যাসিড থেকে আস্তে আস্তে আরএনএ তৈরি হবে, সেখান থেকে ডিএনএ তৈরি হবে, ডিএনএ থেকে সেখান থেকে এককোষী প্রাণী হবে, তারপর আস্তে আস্তে বহুকোষী প্রাণী হবে, উন্নত প্রাণী হবে। তো বিজ্ঞানী হচ্ছে স্ট্যানলি মিলার এবং হ্যারোল্ড ইউরে এবং স্ট্যানলি মিলার, এরা হচ্ছে গবেষণা করে দেখা গেছে যে হাইড্রোজেন, মিথেন, অ্যামোনিয়া এবং হচ্ছে পানি, এদের মধ্যে যদি আমরা ইলেকট্রন প্রবাহ করি বা তড়িৎ প্রবাহ করি, তাহলে দেখা যায় যে এখানে এদের মধ্যে তখন
অ্যামিনো অ্যাসিড তৈরি করে। তো অ্যামিনো অ্যাসিড থেকে পরবর্তীতে সরল আরএনএ হবে, পরবর্তীতে প্রোটিন তৈরি হবে। এখান থেকে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিসটা দাঁড়িয়েছে আর কি। তো মানে বিষয়টা অনেকটা এরকম যে প্রথম কোষটা অবশ্যই জড় পদার্থ থেকে সৃষ্টি হয়েছে। লাইটেনিংয়ের ফলে বায়ুমণ্ডলে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন এবং ওয়াটার থেকে অ্যামিনো অ্যাসিড তৈরি হয়েছে। এরপরে গভীর সমুদ্রে কার্বন যৌগ এবং পলিমার সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে ফসফোলিপিড বাইলেয়ার তৈরি হয়েছিল এবং আরএনএ বংশগতির ধারা প্রবাহ শুরু হয়। এরপরে আরএনএ থেকে আদিকোষের ডিএনএ পরবর্তী কোষ ঝিল্লি দ্বারা পরিবেষ্টিত হয়ে প্রকৃত নিউক্লিয়াস তৈরি হয়েছে। এরপরে আস্তে আস্তে উন্নত প্রাণী তৈরি হয়েছে। তাহলে কোষের মধ্যে যে আমরা দেখি প্লাস্টিড, কোষের মধ্যে যে আমরা দেখি মাইটোকন্ড্রিয়া, এগুলো তৈরি কীভাবে হয়েছে? তো এগুলো হচ্ছে ওদের হচ্ছে মানে একটা জিনিসটা অনেকটা ওনারা বলছেন যে এভাবে যে যেহেতু প্রত্যেকটা প্রজাতির জেনেটিক কোড 64টায় মাত্র 64টা, তাহলে বোঝা যায় সকল প্রাণী একটা আদি কোষ থেকে তৈরি হয়েছে। তো জিনিসটাকে আরও উদাহরণটা আরও মানে প্রমাণটা আরও শক্ত করার জন্য ওনারা বলছে যে প্রকৃত প্রাণীকোষের মধ্যে আমরা যে মাইটোকন্ড্রিয়াটা দেখি, মাইটোকন্ড্রিয়াটা কীভাবে তৈরি হয়েছে? একটা কোষের মধ্যে মাইটোকন্ড্রিয়াটা ঢুকে গেছে। কিভাবে? বাইরে থেকে একটা ব্যাকটেরিয়া যেটা এনার্জি তৈরি করতে পারে, শ্বসনে সক্ষম ব্যাকটেরিয়া, এরকম ব্যাকটেরিয়া সেলের মধ্যে এন্ডোসাইটোসিস প্রক্রিয়া ঢুকে যায়, পরবর্তী ওটা মাইটোকন্ড্রিয়ায় রূপান্তরিত হয়েছে। তাহলে উদ্ভিদ কোষে যে প্লাস্টিড পাওয়া যায় সেটা কীভাবে তৈরি হয়? এটা একটা ব্যাকটেরিয়া যে নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে, ফটোসিনথেসিস করতে পারে, সেই ব্যাকটেরিয়াটা কোষের মধ্যে এন্ডোসাইটোসিস প্রক্রিয়া ঢুকে যায়, পরবর্তীতে ওখান থেকে তৈরি হয়ে গেছে মানে প্লাস্টিড আর কি, উদ্ভিদ কোষ তৈরি হয়েছে। এই প্রসেসটাকে বলা হয় এন্ডোসিম্বায়োসিস। এন্ডোসাইটোসিস প্রক্রিয়া ঢুকে যায়, এই জন্য এন্ডোসিম্বায়োসিস। এই প্রসেসটা লাগবে। এন্ডোসিম্বায়োসিস কোষের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন সকল গাঠনিক এবং আণবিক উপাদান কোষে থাকে, প্রয়োজনীয় কাঁচামাল গ্রহণ করতে পারে, কাঁচামাল ব্যবহার করে প্রয়োজনীয় শক্তি উৎপন্ন করতে পারে, সুন্দরভাবে বেড়ে উঠতে পারে, চাপে উত্তেজনা করে সাড়া দেয় এবং হোমিওস্ট্যাটিক অবস্থা, হোমিওস্ট্যাটিক মানে পরিবেশের অবস্থার তারতম্যের সাথে একটা স্থিতি অবস্থা বজায় রাখবে, তারতম্যের সাথে ওঠানামা করবে না। আচ্ছা, কাল পরিক্রমা অভিযুক্ত হতে পারে, বিপাক প্রদর্শন করে, নির্দিষ্ট সময় পর কোষ মৃত্যুবরণ করে এবং হচ্ছে জিনগত তথ্য এবং স্থানান্তরে সঞ্চারিত হয়। এই যে নির্দিষ্ট সময় পর কোষ মৃত্যুবরণ করে, এটা দুই রকম। একটা হচ্ছে কোষ নিজে চায় না যে একটা সেল বেঁচে থাকুক, ওটা বডি নিজেই প্রোগ্রাম করে মেরে ফেলে, এটা হচ্ছে প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস। আর যদি একটা কোষের বয়স হয়নি, তারপরে যদি মারা যায় মানে পুষ্টি পদার্থের অভাবে বা আঘাতে বা অন্য কোনো কারণে বা বিষাক্ত দ্রব্যের কারণে, সেটা হচ্ছে নেক্রোসিস। আচ্ছা, কোষ দিনগত তথ্য ধারণ এবং স্থানান্তরে সক্ষম হতে পারে। তাহলে আমরা বলতে পারি কোষ জীবদের গঠনের কাজের একক। আচ্ছা, কোষ বিভিন্ন অঙ্গাণু থাকবে, যেমন মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম ইত্যাদি ক্ষুদ্র অঙ্গাণু থাকবে। কোষবিদ্যা যেখানে কোষ নিয়ে আলোচনা করে সেটা হচ্ছে সাইটোলজি। তাহলে কোষবিদ্যাতে বা সাইটোলজিতে কী নিয়ে আলোচনা করা হবে? কোষ সম্পর্কে আলোচনা করা, কোষের আকার, প্রকার, অঙ্গাণুর ভৌত রাসায়নিক গঠন, কোষের বিভাজন, বিকাশ, জৈবিক কার্যাবলী বৃদ্ধি ইত্যাদি সম্পর্কে এখানে আলোচনা করা হয়। এটা কোষবিদ্যা বা সাইটোলজি বলা হয়। কোষবিদ্যার জনককে কাইটোস মানে হচ্ছে ফাঁপা, আর লজস মানে হচ্ছে জ্ঞান। মানে ফাঁপা বা প্রকোষ্ঠ, উনি তো প্রকোষ্ঠ সেল বলতে প্রকোষ্ঠকে বোঝাই দিলেন। তো উনি আসলে মৃত কোষ দেখেছিলেন, উনি জীবন্ত কোষ দেখেননি, এই জন্য ফাঁপা দেখছিলেন। তো রবার্ট হুককে কোষবিদ্যার জনক বলা হয়। তবে আধুনিক কোষবিদ্যার জনক হচ্ছে কার্ল পি সোয়ানসন। আধুনিক কোষবিদ্যার জনক কার্ল পি সোয়ানসন, আর হচ্ছে কোষবিদ্যার জনক রবার্ট হুক। এটা মনে রাখতে হবে। জ্যাকব স্নেইডেন এবং থিওডর সোন ওনারা হচ্ছে কোষতত্ত্ব দিয়েছেন। কোষতত্ত্বের মধ্যে কী থাকবে? কোষতত্ত্বের মধ্যে থাকবে কোষটা বিভিন্ন কিছুর একক, তাই না? গঠনগত এবং কার্য একক। কিসের একক? গাঠনিক, শারীরবৃত্তীয়, সাংগঠনিক একক। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে জীবনের মৌলিক একক। তার নাম্বার 3 হচ্ছে কোষের বংশগতির একক। এবং সর্বদা জীব এক এবং একাধিক কোষ তৈরি করতে পূর্বসৃষ্ট সকল কোষ নতুন কোষের সৃষ্টি হয়েছে। পূর্বসৃষ্ট হয়ে যে সরল আরএনএ, সেখান থেকে নতুন কোষের সৃষ্টি হয়েছে। আচ্ছা, লুইস সিকোভিচ কোষের সবথেকে ভালো ডেফিনেশন দিয়েছেন কি? বৈষম্যিত ঝিল্লি দ্বারা সীমাবদ্ধ জীবজ ক্রিয়াকলাপের একক যা কোনো সজীব মাধ্যম ছাড়াই আত্মবোধন করতে সক্ষম, সেটাকে কোষ বলা হয়। কোষের মধ্যে মেটাবলিজম দেখা যাবে। কোষের প্রকারভেদ আমরা দুইভাবে করতে পারি। একটা হচ্ছে শারীরবৃত্তীয় কাজের ভিত্তিতে কী কী কাজ করে, দেহকোষ নাকি জনকোষ। জনকোষ তৈরি করে না, পুরো বডি তৈরি করে। যদি পুরো বডি তৈরি করে সেটা হচ্ছে দেহকোষ, যেমন মূল, কাণ্ড, পাতার কোষ, স্নায়ুকোষ, রক্তকণিকা, এগুলো। জননকোষটা কি? জননকোষ হচ্ছে শুধু মাত্র গ্যামেট তৈরি করবে, শুক্রাণু তৈরি করবে, ডিম্বাণু তৈরি করবে, সেটা হচ্ছে গ্যামেট। নিউক্লিয়াসের গঠনের ভিত্তি করে কোষের দুই ভাগ হয়, একটা হচ্ছে আদিকোষী, একটা হচ্ছে প্রকৃতকোষী। নিউক্লিয়াস যদি সুগঠিত হয় তাহলে সেটা হবে আদিকোষী। নিউক্লিয়াস যদি অগঠিত হয় তাহলে সেটা হবে নিউক্লিয়াস যদি সুগঠিত না হয় তাহলে সেটা আদিকোষী। নিউক্লিয়াস যদি সুগঠিত হয় সেটা প্রকৃতকোষী। আদিকোষী বা প্রোক্যারিওটিক। ক্যারিয়ন মানে নিউক্লিয়াস, আর প্রো মানে হচ্ছে আদি নিউক্লিয়াসযুক্ত কোষ। আদি নিউক্লিয়াসযুক্ত কোষে কিছু বৈশিষ্ট্য থাকবে, এটা এখানে পার্থক্য আকারে দেওয়া আছে, ওখানে আমরা ভালো মতো পড়বো ইনশাল্লাহ। আদিকোষ প্রকৃত কোষের পার্থক্যটা এখানে দেওয়া আছে, এটা পড়লে এটা মোটামুটি কাভার হবে। তো
আদিকোষীর মধ্যে নন হিস্টোন প্রোটিন থাকবে, হিস্টোন প্রোটিন থাকবে না। এখানে ডিএনএ অথবা আরএনএ একটা সংঘবদ্ধভাবে সূত্রাকার ডিএনএ আরএনএ থাকবে না। এখানে ডিএনএ আরএনএটা গোলাকার থাকবে একটা, এবং একটা নিউক্লিয়েড অঞ্চলে থাকবে, সীমাবদ্ধ থাকবে। এদের রাইবোজোম একটু অনুন্নত 70 ভেটবার্গ। আর প্রকৃতকোষী রাইবোজোম হচ্ছে 80 ভেটবার্গ। এরা অ্যামাইটোসিস প্রক্রিয়ায় বা বাইনারি ফিশন বা দ্বিবিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। মাইকোপ্লাজমা, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া এগুলো হচ্ছে এর অন্তর্ভুক্ত। মনের রাজ্যে সব জীবই হচ্ছে আদিকোষী। এদের অবাধ শ্বসন ঘটবে, এদের সাধারণত সবাদ শ্বসন হয় না। আর প্রকৃতকোষী কি দুই স্তর বিশিষ্ট আবরণী দিয়ে যারা গঠিত তারা হচ্ছে প্রকৃত কেন্দ্রিক বা প্রকৃতকোষী। পরিবেশ অবস্থায় নিউক্লিওপ্লাজম, নিউক্লিওলাস একাধিক ক্রোমোজোম নিয়ে গঠিত নিউক্লিয়াস গঠিত হয়। আচ্ছা, এরা হচ্ছে প্রকৃতকোষী জীব। সম্ভবত প্রথম প্রকৃতকোষী ও বহুকোষী জীব হচ্ছে ব্র্যাঙ্কিওমরফা পিউবিসেন্স, ব্রঙ্গিওমরফা পিউবিসেন্স নামক একটা লোহিত শৈবাল। এটা বলা হয় সম্ভবত এটাই হচ্ছে প্রথম প্রকৃত কোষ, এবং এখান থেকে বহুকোষী জীব তৈরি হয়েছে। এই ব্রঙ্গিওমরফা পিউবিসেন্স এটা হচ্ছে লোহিত শৈবাল, এটার ফসিল পাওয়া গেছে। ফসিলের বয়স আমরা কার্বন ডেটিং করে দেখেছি যে প্রায় 1200 মিলিয়ন বছর আগে, মানে এটা সায়েন্টিস্টরা কার্বন ডেটিং করে দেখেছে যে প্রায় 1200 মিলিয়ন বছর আগের শিলা থেকে এটা আবিষ্কার হয়েছে। তার মানে ওই শৈবালের বয়স ওরকম পুরানো। বড় স্ত্রী গ্যামিট এবং ছোটো পুং গ্যামিট দ্বারা এর জন্য জনন সম্পন্ন হয়। তাহলে আমরা জানি যে যৌন জনন হয় নিষেক, তাই না? গ্যামিট তৈরি হয়। যদি গ্যামিট দুটা সমান হয় তাহলে সেটা হবে আইসোগ্যামাস, যদি অসমান হয় সেটা হবে অ্যানাইসোগ্যামাস। অসমান হলে কী হতে পারে? শুক্রাণু বড় হতে পারে, ডিম্বাণু বড় হতে পারে। তো এরকমই একটা অ্যানাইসোগ্যামাস যেটা হচ্ছে ডিম্বাণুটা বড় এবং নিশ্চল, শুক্রাণুটা সচল এবং ছোট। তো সেই নিষেককে আবার সেই গ্যামিটকে আবার বলা হয় উগ্যামাস। আচ্ছা, আদিকোষ এবং প্রকৃত কোষের মধ্যে পার্থক্য। আদিকোষের এখানে আমাদের দেখতে হবে এখানে নিউক্লিয়াসটা অগঠিত, আদিকোষের নিউক্লিয়াসটা সুগঠিত নয়, মানে নিউক্লিয়ার ঝিল্লি থাকবে না, আবরণী থাকবে না। আর প্রকৃত কোষে নিউক্লিয়ার ঝিল্লি থাকবে এবং আবরণী বেষ্টিত অন্যান্য অঙ্গাণুও থাকবে। এখানে আদিকোষের নিউক্লিয়াসটা ডিএনএটা বৃত্তাকার এবং এতে কোনো হিস্টোন প্রোটিন থাকবে না, এতে নন হিস্টোন প্রোটিন থাকবে, সত্যিকার ক্রোমোজোম থাকবে না। আর প্রকৃত কোষে সত্যিকার ক্রোমোজোম থাকবে, এখানে হিস্টোন প্রোটিন থাকবে, ডিএনএ সূত্রাকার থাকবে, একাধিক থাকবে। আবরণী বেষ্টিত অঙ্গাণু, আদিকোষীতে কোনো আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকবে না, প্রকৃত কোষে আবরণী বেষ্টিত অঙ্গাণু থাকবে। আদিকোষে রাইবোজোম 70 ভেটবার্গ, এস দিয়ে বোঝাচ্ছে ভেটবার্গ একক। হ্যাঁ, এখানে এসের উচ্চারণটা উজ্জ্বল ভেটবার্গ একক। প্রকৃত কোষে রাইবোজোম 80 ভেটবার্গ। সাইটোস্কেলিটন আদিকোষে থাকে না, প্রকৃত কোষে সাইটোস্কেলিটন থাকে। আরএনএ পলিমারেজ আদিকোষীতে 1 প্রকার আর প্রকৃত কোষীতে 3 প্রকার। অপেরন আদিকোষীতে থাকে আর প্রকৃত কোষে অপেরন থাকে না। জিনের একক হচ্ছে ইন্ট্রন্স, আদিকোষীতে নেই। আর প্রকৃত কোষে ইন্ট্রন্স আছে, এক্সন্স আছে। কোষ বিভাজন আদিকোষীতে অ্যামাইটোসিস এবং বাইনারি ফিশনের মাধ্যমে কোষ বিভাজন করে, আর প্রকৃত কোষীতে মাইটোসিস বা মিওসিসের মাধ্যমে কোষ বিভাজন হয়। শ্বসন আদিকোষীতে অবাধ শ্বসন হয়, প্রকৃত কোষীতে সবাদ শ্বসন হয়। ট্রান্সলেশন ক্ষেত্রে আমরা দেখতে পাই ট্রান্সক্রিপশনের সাথে সাথেই আদিকোষীতে ট্রান্সলেশন শুরু হয়ে যায়। মানে ট্রান্সক্রিপশন মানে কি? ডিএনএ থেকে মেসেঞ্জার আরএনএ তৈরি হয়, মানে ডিএনএ থেকে আরএনএ তৈরি হচ্ছে ট্রান্সক্রিপশনের পরে আরএনএ থেকে আবার প্রোটিন তৈরি হবে। তো ট্রান্সক্রিপশনের জন্য সময় নেয়, আদিকোষী প্রাণীদের কোনো সময় নেয় না। আর প্রকৃত কোষীতে সময় নেয়, বেশ বিলম্ব হয়। কেন বিলম্ব হয়? কারণ ট্রান্সক্রিপশনে বেশ কিছু ভুল থাকে, ভুলগুলো ঠিক করার জন্য ক্যাপিং, তারপরে ইলংগেশন, তারপর হচ্ছে বাদ দেওয়া, কাটিং, এগুলো হচ্ছে করে। এগুলো করার জন্য একটু সময় লাগে, মানে প্রুফ রিডিং করতে একটু সময় লাগে। আর ট্রান্সক্রিপশনের পরপরই শুরু হয়ে যায় ট্রান্সলেশন, এটা হচ্ছে আদিকোষীর ক্ষেত্রে, এখানে প্রুফ রিডিং থাকে না। আচ্ছা, প্রকৃতকোষী জীবের সুগঠিত নিউক্লিয়াসের ভিত্তিতে আমরা নির্ণয় করতে পারি সেটা উদ্ভিদ কোষে আছে না প্রাণী কোষে আছে। সেই হিসেবে 2 প্রকার, একটা হচ্ছে উদ্ভিদ কোষ, একটা হচ্ছে প্রাণী কোষ। উদ্ভিদ কোষের পার্থক্য কি? উদ্ভিদ কোষ প্রাণী কোষের মধ্যে পার্থক্য, উদ্ভিদ কোষে কোষপ্রাচীর থাকবে, প্রাণী কোষে কোষপ্রাচীর থাকবে না। কিন্তু কোষ পর্দা উদ্ভিদ কোষেও আছে, প্রাণী কোষেও আছে। উদ্ভিদ কোষে আর কি থাকবে? প্রাণী কোষে থাকবে না। উদ্ভিদ কোষে আছে প্লাস্টিড, প্রাণী কোষে প্লাস্টিড নাই। উদ্ভিদ কোষে আমরা দেখতে পাই কোষ গহ্বর, প্রাণী কোষে কোষ গহ্বর থাকে না, তবে থাকলে ছোট মানে পিচি থাকে একদম। এই তো মোটামুটি। আর তারপরে আমরা আরও দেখতে পাবো যে উদ্ভিদ কোষের কেন্দ্রে বড় কোষ গহ্বর থাকবে, সঞ্চিত খাদ্য এদের স্বেচ্ছা থাকবে, সাধারণত সেন্ট্রোজোম থাকে না। আর প্রাণী কোষে সাধারণত সেন্ট্রোজোম থাকে, খাদ্যের চর্বি ও গ্লাইকোজেনটা প্রধান, কোষপ্রাচীর থাকে না, কোষ গহ্বর এখানে থাকে না, থাকলেও অতি ক্ষুদ্র, ক্লোরোপ্লাস্ট থাকে না। স্টেম সেলটা কি? স্টেম সেল হচ্ছে এমন একটা সেল যেটা বিভিন্ন কোষে পরিণত হতে পারে। যেমন
আমাদের রক্তে থাকে প্লিউরিপটেন্ট হেমাটোপয়েটিক স্টেম সেল, এটা রক্তের যে কোনো কোষ হতে পারে। তারপরে আমাদের বোন ম্যারোতে থাকে অস্টিওপ্রোজেনেটর সেল, এটা যে কোনো হাড্ডির বোনস, আমাদের বোনসের যে কোনো সেল হতে পারে, অস্টিওব্লাস্ট হতে পারে, অস্টিওক্লাস্ট হতে পারে, অস্টিওসাইট হতে পারে, এদেরকে বলা হয় স্টেম সেল। এই স্টেম সেলের দুইটা বৈশিষ্ট্য থাকবে, হ্যাঁ, দুইটা বৈশিষ্ট্য খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে বারবার অসংখ্যবার বিভাজিত হতে পারার ক্ষমতা, ফলে দেহের কোনো হারানো বা ক্ষতিগ্রস্ত অঙ্গ পুনঃপ্রবর্তন করতে পারে। আর একটা বৈশিষ্ট্য কি, স্টেম কোষগুলো পুরোপুরি পার্থক্যমণ্ডিত নয়, এরা বিভিন্ন পথে পার্থক্যমণ্ডিত বিভিন্ন প্রকার সেল বা টিস্যু তৈরি করতে পারে। বিজ্ঞানীরা স্টেম সেল নিয়ে এত গবেষণা করছে কেন? কারণ হচ্ছে ভ্রূণের নতুন সেল টিস্যু তৈরির জন্য ব্যবহার করা যেতে পারে, হার্ট কিডনি প্রভৃতি অঙ্গ তৈরি করে দেহে প্রতিস্থাপন করা যেতে পারে, ভবিষ্যতে মানুষের খাওয়ার জন্য মাংসপিণ্ড তৈরি করে দিতে পারে, গরু ছাগল তখন পালন করার দরকার পড়বে না। বোন ম্যারো, স্কিন, লিভার ইত্যাদি অঙ্গে কিছু স্টেম সেল থাকে, এর ফলে এদের রিজেনারেশন বা রিপেয়ারের প্রচুর শক্তি বা সম্ভাবনা থাকে। তবে ব্রেন, কিডনি, হার্ট এদের স্টেম সেল খুব কমই রিপেয়ার করতে পারে। আচ্ছা, এরপর বিভিন্ন একক দেওয়া হয়েছে। 1 সেন্টিমিটার 0.4 ইঞ্চি, 1 সেন্টিমিটার 0.4 ইঞ্চি, এটা মনে রাখতে হবে, খালি চোখে দেখা যায়। এক ন্যানোমিটার হচ্ছে 1 ন্যানোমিটার 10⁻⁹ মিটার, বা 1 ন্যানোমিটার হচ্ছে 0.0001 ন্যানোমিটার। আর অ্যাংস্ট্রম হচ্ছে 1 অ্যাংস্ট্রম 0.1 ন্যানোমিটার, বা 10⁻10 মিটার, 10⁻10 মিটার, এটা মনে রাখতে হবে। ইলেকট্রন বিকজ এক্স রে প্রক্রিয়া দেখার জন্য আমাদের অ্যাংস্ট্রম এককে দেখতে হয়। ইলেকট্রন ডিরেক্ট আমরা দেখবো ন্যানোমিটারে, আর আলোক অনুকরণ যন্ত্র মাইক্রোমিটারে, মিলিমিটার দেখবো হচ্ছে আমরা অনুকরণ যন্ত্রের পরিষ্কার দেখবো, খালি চোখে দেখতে পারবো, সেন্টিমিটার আমরা খালি চোখে দেখতে পারবো। আচ্ছা, কোষের আয়তন সবথেকে ছোট কোষ যেটা, সেটা হচ্ছে মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম পৃথিবীর সবথেকে ছোট কোষ। এটা হচ্ছে সবথেকে ছোট ব্যাকটেরিয়া, এরপরে এর থেকে ছোট, এরপরে ভাইরাস শুরু হয়ে যাবে। সবচেয়ে ছোট ব্যাকটেরিয়া হচ্ছে মাইক্রোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম। মাত্র এর ব্যাস হচ্ছে 0.1 মাইক্রোমিটার। এর অপর নাম আরেকটা আছে, সেটা হচ্ছে পিপিএলও। পিপিএলও মানে প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম, মানে প্লুরাতে নিউমোনিয়া যে অর্গানিজম করে ওই অর্গানিজমের মতোই দেখতে, এই জন্য প্লুরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। আর সবচেয়ে বড় কোষ কোনটা? সবচেয়ে বড় কোষ হচ্ছে উট পাখির ডিম, এটা 17 সেন্টিমিটার লম্বা, আর প্রস্থ হচ্ছে 12.5 সেন্টিমিটার। সবচেয়ে বড় উদ্ভিদ হচ্ছে অ্যাসিটা বুলারিয়া, যেটার দৈর্ঘ্য 5 থেকে 10, এই শৈবালের দৈর্ঘ্য। একটা মাত্র সেল, উদ্ভিদ কোষ, সবচেয়ে বড় উদ্ভিদ না, সবচেয়ে বড় উদ্ভিদ কোষ হচ্ছে প্রায় 5 থেকে 10 সেন্টিমিটার, একটা কোষই 5 থেকে 10 সেন্টিমিটার। বহুকোষী উদ্ভিদের মধ্যে র্যামি নামক একটা গাছের তন্তু, যা সব থেকে লম্বা, প্রায় 55 সেন্টিমিটার লম্বা। মানবদের সবচেয়ে লম্বা কোষ হচ্ছে মোটর নিউরন, প্রায় 1.37 মিটার লম্বা। দেহের একটি সাধারণ কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার এবং ওজন 1 ন্যানোমিটার। আচ্ছা, মোটর নিউরন 1.37 মিটার, তাই না? 1.37। আচ্ছা, মোটর নিউরন বলতে কী বোঝায়? মোটর নিউরন হচ্ছে যে নিউরনটা আমাদের ব্রেনে ঢোকে না, ব্রেন থেকে বের হয়ে আসে। ব্রেনে ঢোকে, ব্রেন বা স্পাইনাল কর্ডে ঢোকে, নাকি ব্রেন বা স্পাইনাল কর্ড থেকে বের হয়ে আসে। মোটর নিউরন হচ্ছে যে নিউরনটা আমাদের বডির মেকানিজম কন্ট্রোল করে, তাই না? বডির ফাংশনগুলো, মানে বডির মুভমেন্টটা কন্ট্রোল করে। বাইসেপস পেশি, ট্রাইসেপস পেশি, বডির অন্যান্য মাসলকে সংকোচন পোষণ করা, এরা যারা কন্ট্রোল করে বা রিয়াকশান যারা দেয়, তারা হচ্ছে মোটর নার্ভ, মোটর নিউরন। তো ব্রেন থেকে, বডি থেকে, রিসেপ্টর থেকে সিগন্যালটা নিয়ে ব্রেন পর্যন্ত নিয়ে যায় সেন্সরি নিউরন, আর সেন্সরি থেকে, মানে ব্রেন থেকে বা স্পাইনাল কর্ড থেকে সিগন্যালটা নিয়ে এসে ওই অর্গানে যাবে এবং ওই অর্গানটা কাজ করবে, এটাই হচ্ছে মোটর নিউরন। তো মোটর নিউরনটা সবথেকে দেহের, একটা মোটর নিউরন আছে 1.37 মিটার লম্বা, এটা সবথেকে বড় মোটর নিউরন। এটা স্পাইনাল কর্ডের গোড়া থেকে শুরু করে পায়ের বৃদ্ধাঙ্গুলি পর্যন্ত যায়। দেহের একটি সাধারণ কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার এবং ওজন 1 ন্যানোগ্রাম। একটা সাধারণ কোষের আকার প্রায় 10 মাইক্রোমিটার এবং আমরা ওজন যদি করি 1 ন্যানোগ্রাম পাবো। একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠনের মধ্যে আমরা পাবো কোষ প্রাচীর, কোষ ঝিল্লি, সাইটোপ্লাজমের মধ্যে আছে প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, রেটিকুলাম, গোলগি, রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম, কখনো সেন্ট্রোজোম, গ্লাইঅক্সিজোম, মাইক্রোটিউবুস ইত্যাদি ক্ষুদ্রাঙ্গন পাবো। এছাড়াও নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিয়ার এনভেলপ থাকবে, নিউক্লিওপ্লাজম থাকবে, নিউক্লিয়াস থাকবে, ক্রোমোজোম থাকবে, কোষস্থ নির্জীব বস্তু থাকবে। কোষস্থ নির্জীবের বস্তুর মধ্যে আবার সঞ্চিত বস্তু, নিশ্চিত বস্তু, বর্জ্য পদার্থ, এগুলো থাকবে। আচ্ছা, এখানে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে এই জিনিসটা, এই ক্লাসিফিকেশানটা, এটা মেডিকেলের জন্য খুব ইম্পর্টেন্ট। একটি আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কী থাকবে? আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে জড়বস্তু থাকবে, প্রোটোপ্লাজমস্থ কিছু সজীব বস্তু থাকবে। জড়বস্তুর মধ্যে আমরা জানি, জড়বস্তুর মধ্যে কোষ প্রাচীরটা একটা জড়বস্তু, আর একটা হচ্ছে কোষস্থ কিছু নির্জীব বস্তু, কোষস্থ কিছু নির্জীব বা কোষের মধ্যে থাকা কিছু জড়বস্তু। কোষ প্রাচীরের মধ্যে আমরা জানি, কোষ প্রাচীরের মধ্যে মধ্যপর্দা থাকবে, প্রাইমারি প্রাচীর থাকবে, সেকেন্ডারি প্রাচীর থাকবে, অনেক রেয়ার ক্ষেত্রে টারশিয়ারি প্রাচীর থাকবে। আচ্ছা, আর কোষস্থ নির্জীব বস্তুর মধ্যে, জড় পদার্থের মধ্যে কোষের কিছু সঞ্চিত খাদ্য থাকবে, যেমন কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড।
কোষের কিছু নিঃসৃত পদার্থ, কোষ নিঃসৃত কিছু জিনিস নিঃসরণ করবে, যেটা উদ্ভিদ নিঃসরণ করবে কিন্তু বডি থেকে বের হয়ে যাবে না, এটা শরীরের জন্যই দরকারি। যেমন হচ্ছে হরমোন, এনজাইম, এগুলো নিঃসরণ করবে বিভিন্ন কাজের জন্য। হরমোন নিঃসরণ করবে বিভিন্ন ফাংশনের জন্য, বডির বিভিন্ন কাজের জন্য। এনজাইম নিঃসরণ করবে সাধারণত খাবারকে হজমের জন্য, তাই না? আমাদের এনজাইম যেরকম খাবার হজম করে, এদের এনজাইম শরীরে বিভিন্ন কাজ করে। তো হরমোন, এনজাইম, পিগমেন্ট আর নেকটার। আচ্ছা, নেকটার অনেকে এখানে মনে করে বর্জ্য পদার্থ। নেকটারটা বর্জ্য পদার্থ না, নেকটারটা হচ্ছে নিশ্চিত পদার্থ। উদ্ভিদের নেকটার কিন্তু উদ্ভিদের কাজের জিনিস, যেটা কাজের জিনিস সেটা বর্জ্য পদার্থ হতে পারে না, তাই না? তো নেকটার জিনিসটা কি? নেকটার হচ্ছে গাছের কোনো জায়গা যদি আঘাতপ্রাপ্ত হয়, তাহলে ওই জায়গাতে কি হয়? ওই জায়গাতে নেকটার সিক্রেট হয়, যেন ওই জায়গা দিয়ে কোনো জীবাণু বা পোকামাকড় না ঢুকতে পারে গাছের মধ্যে, গাছের ক্ষতি করতে না পারে। তো যে জায়গা আক্রান্ত হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, ওই জায়গাটা একটু আমাদের শরীরে যদি পড়ে যায় তাহলে ওই জায়গায় ফোস্কা পড়ে, তাই না? তো ওটা হচ্ছে একটা প্রোটেকশান। ফোস্কা ফাটাই দিতে হয় না, ফোস্কা ফাটিয়ে দিলে ওই জায়গাটা অরক্ষিত হয়ে যায়, ওই জায়গায় ইনফেকশন হওয়ার চান্স বেড়ে যায়। তো উদ্ভিদেরও এরকম, যে জায়গাটা হচ্ছে আঘাতপ্রাপ্ত হয় সেখান থেকে নেকটার বের হয়, নেকটার বের হয়ে ওই জায়গাতে জীবাণু ঢুকলে ওটাকে প্রোটেকশান দিবে, অ্যান্টিবায়োটিকের মতো কাজ করবে। তো নেকটার একটা কাজের জিনিস, উদ্ভিদের কাজের জিনিস। তাহলে হরমোন, এনজাইম এটা তো কাজের জিনিস, পিগমেন্ট হচ্ছে উদ্ভিদের কাজের জিনিস। আর হচ্ছে নেকটার। যেমন ফুলে যদি পিগমেন্ট না থাকতো তাহলে ফুল রঙিন হতো না, রঙিন না হলে কি ওখানে পরাগায়ন হতো না। এই জন্য সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা এখানে পিগমেন্ট দিচ্ছেন, যার ফলে কালার হয়, ওটা হেল্প করে। নেকটারও হচ্ছে কাজের জিনিস এরকম। বর্জ্য পদার্থ কি? বর্জ্য পদার্থ একটু মনে রাখবে, রেজিন, ট্যানিন, গাম, ল্যাটেক্স, অ্যালকালয়েড, উদ্দয়ী তেল, জৈব অ্যাসিড, খনিজ ক্রিস্টাল, এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ। তাহলে এগুলো হচ্ছে গেল জড় বস্তু। এখন জীবিত বস্তুর মধ্যে কি আছে? প্রোটোপ্লাজম। আর প্রোটোপ্লাজমের মধ্যে যা কিছু আছে সবই জীবিত। প্রোটোপ্লাজমের মধ্যে কী আছে? কোষ ঝিল্লি আছে, প্লাজমা লেমা আছে, এরপরে সাইটোপ্লাজম আছে, এরপর নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের মধ্যে কী আছে? নিউক্লিয়াসের মধ্যে আমরা দেখবো নিউক্লিয়ার এনভেলপ, নিউক্লিয়ার প্লাজম, নিউক্লিয়ার রেটিকুলাম বা ক্রোমোজোম। আর কোষীয় বিভিন্ন অঙ্গাণু আছে, প্লাস্টিড, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, রাইবোজোম, গোলগি বডি, লাইসোজোম, সেন্ট্রোজোম, কোষীয় কঙ্কাল, সাইটোস্কেলিটন, পারক্সিজোম, গ্লাইঅক্সিজোম, কোষ গহ্বর ইত্যাদি ইত্যাদি। তাহলে এদের মধ্যে কোষীয় অঙ্গাণুর মধ্যে আবার আর আছে হচ্ছে সাইটোমাতৃকা বা সাইটোসোল। তো সাইটোপ্লাজম আর সাইটোসোলের মধ্যে আমি পার্থক্য, এটা অবলম্বন ভুল করে। তো সাইটোপ্লাজমটা আমরা কল্পনা করব হচ্ছে একটা পুকুরের সাথে, পুকুরের পানিটাকে আমরা ধরবো সাইটোসোল বা সাইটোমাতৃকা। আর পুকুরের পানির মধ্যে যেসব মাছ থাকে সেই মাছগুলোকে আমরা ধরবো কোষীয় অঙ্গাণু। তো সাইটোসোলের মধ্যে কী থাকবে? সাইটোসোলের মধ্যে কোষঝিল্লি থাকবে না, সাইটোসোলের মধ্যে কোষীয় অঙ্গাণু থাকবে না, শুধু মাতৃকাটা থাকবে সাইটোসোলের মধ্যে। প্রোটোপ্লাজমের মধ্যে কোষঝিল্লি থাকবে, সাইটোপ্লাজমও থাকবে। আর সাইটোপ্লাজমের মধ্যে থাকবে সাইটোমাতৃকা এবং কোষীয় অঙ্গাণু। সাইটোসোলটা হচ্ছে কোষের মধ্যে কোষঝিল্লিটাকে ফেলে দিলাম, এরপরে ভিতর থেকে নিউক্লিয়াসটাকে ফেলে দিলাম, নিউক্লিয়াসটা ফেলে দেওয়ার পরে কোষীয় অঙ্গাণুগুলোকেও ফেলে দিলাম। তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে সাইটোমাতৃকা বা সাইটোসোল। মনে রাখতে হবে কোষীয় অঙ্গাণুগুলো কিছু আবরণীযুক্ত থাকে, কিছু আবরণীবিহীন থাকে। আবরণীযুক্তের মধ্যে আবরণীবিহীনগুলো মনে রাখতে হবে, আবরণীবিহীন খুব কম, যেমন রাইবোজোম আবরণীবিহীন, তারপরে সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল, তারপরে পারক্সিজোম, গ্লাইঅক্সিজোম, হ্যাঁ, এগুলো হচ্ছে কোষ পর্দা থাকে না এদের, আর বাকিগুলোর মোটামুটি কোষ পর্দা থাকে। আচ্ছা, এরপরে আমরা দেখব কোষ প্রাচীরটা একটু মনে রাখতে হবে। কোষ প্রাচীরে আমি একটু ওভারঅল বলি। কোষ প্রাচীর হচ্ছে একটা জড় অংশ। কোষ প্রাচীর হচ্ছে উদ্ভিদ কোষের একটা অনন্য বৈশিষ্ট্য। প্রাণী কোষে এটা সাধারণত থাকে না, প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না। তো উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, তাই না? প্রথমে কি হয়, যখন ওই যে কোষ বিভাজন অধ্যায়টা পড়বো, কোষ বিভাজনে আমরা দেখছি যে কি প্রথমে হচ্ছে মধ্য পর্দা জমায়। কোষ বিভাজন যখন টেলোফেজ পর্যায়ে আসে তখন দুই পাশে দুই নিউক্লিয়াসটা আলাদা হয়ে যায়, তাই না? এ সময় কি হয়? এ সময় একটা ভিত্তি পর্দা তৈরি হয়। ভিত্তি পর্দাটা কীভাবে তৈরি হয়? ওটা সাইটোপ্লাজম থেকে আসে ফ্র্যাগমোপ্লাস্ট, ভেঙে ফ্র্যাগমেন্ট, হ্যাঁ, গহ্বরের ছোটো ছোটো ফ্র্যাগমোপ্লাস্ট হিসেবে জমা হয়। আর গোলগি বডি থেকে আসে পেকটিন জাতীয় ভেসিকল। তো ফ্র্যাগমোপ্লাস্ট আর পেকটিন জাতীয় ভেসিকল দুটো একসাথে মিলে কি তৈরি করে? মধ্য পর্দা তৈরি করে। মধ্য পর্দাতে পেকটিক অ্যাসিড বেশি থাকে, এজন্য প্রথমে থকথকে থাকে, পরবর্তী আস্তে আস্তে একটু শক্ত হয়। তো মধ্যপর্দা হলো, মধ্যপর্দা তৈরি হওয়ার পরে এর উপরে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হবে। সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন জমা হয়ে তৈরি করবে প্রাথমিক প্রাচীরটা একটু কম পুরু, এটা 1 থেকে 3 মাইক্রোমিটার মতো পুরু হয়। তো এই যে সেলুলোজ, হেমিসেলুলোজ এবং গ্লাইকোপ্রোটিন, সেলুলোজটা তৈরি হয় বিটা ডি গ্লুকোজ থেকে।
সেলুলোজ কীভাবে তৈরি হয়? বিটা ডি গ্লুকোজ থেকে। এই বিটা ডি গ্লুকোজটা আবার একসাথে অনেকগুলা বিটা ডি গ্লুকোজ মিলিত হয়ে কী তৈরি করে? তৈরি করা হচ্ছে একটা সেলুলোজ কী তৈরি করবে? অনেকগুলো গ্লুকোজ মিলিত হয়ে প্রায় 1 থেকে 3000 সেলুলোজ একটি পলিস্যাকারাইড। এটা আচ্ছা 1 থেকে 3000 সেলুলোজ অণু বা 1 থেকে 3000 সেলুলোজ যে অণু, সেই অণুগুলা মিলে সেলুলোজ চেইন তৈরি করবে। সেলুলোজ চেইনটা আবার 100টা সেলুলোজ চেইন একসাথে মিলে আবার ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করবে। ক্রিস্টালাইন মাইসেলি বা মাইসেলি তৈরি করবে। ক্রিস্টালাইন মাইসেলি আবার প্রায়, এটা হচ্ছে কোষ প্রাচীরের সবচেয়ে ক্ষুদ্রতম গাঠনিক একক। তো 20টা মাইসেলি ক্রিস্টালাইন মাইসেলি মিলে আবার মাইক্রোফাইবিল তৈরি করবে। 250টা মাইক্রোফাইবিল মিলে ম্যাক্রোফাইবিল তৈরি করবে। ম্যাক্রোফাইবিল তৈরি করবে। অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে আবার একটা তন্তু বা ফাইবার গঠন হবে। এটা মনে রাখতে হবে। তাহলে কোষ প্রাচীর হচ্ছে প্রথমে টেলোফেজ পর্যায়ে সাইটোপ্লাজম থেকে ফ্র্যাগমোপ্লাস্ট আসবে আর গোলগি বডি থেকে পেকটিন জাতীয় ভেসিকল আসবে। আসার পরে এরা মিলিত হয়ে মধ্যপর্দা তৈরি করবে। মধ্যপর্দাতে পেকটিক অ্যাসিড বেশি থাকে, এই জন্য থকথকে। হ্যাঁ, এরপরে মধ্যপর্দার দুই পাশে প্রাথমিক প্রাচীর তৈরি হবে। প্রাথমিক প্রাচীর কীভাবে তৈরি হয়? সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। সেলুলোজ তো আমরা দেখলাম ওইভাবে তৈরি হলো। প্রথমে অনেকগুলা বিটা ডি গ্লুকোজ একসাথে মিলে অনেকগুলো সেলুলোজ অণু, বিটা ডি গ্লুকোজ মিলে সেলুলোজ অণু তৈরি করবে। অনেকগুলো সেলুলোজ অণু মিলে, কতগুলা সেলুলোজ অণু? 1 থেকে 3000 সেলুলোজ অণু মিলে তৈরি করছে সেলুলোজ চেইন। অনেকগুলা সেলুলোজ চেইন মিলে, অনেকগুলা বলতে কতগুলা? প্রায় হচ্ছে 100টি সেলুলোজ চেইন মিলে কী তৈরি করে? সেলুলোজ চেইন মিলে তৈরি করে ক্রিস্টালাইন মাইসেলি বা মাইসেলি। ক্রিস্টালাইন মাইসেলি হচ্ছে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গাঠনিক একক। অনেকগুলা ক্রিস্টালাইন মাইসেলি মানে প্রায় 20টা ক্রিস্টালাইন মাইসেলি মিলে মাইক্রোফাইবিল তৈরি করবে। অনেকগুলা মাইক্রোফাইবিল, প্রায় 250টা মাইক্রোফাইবিল মিলে ম্যাক্রোফাইবিল তৈরি করবে। আর অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে কী তৈরি হবে? অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে তৈরি হবে কি? চেইন। কি চেইন? একটি তন্তু। অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে তন্তু তৈরি হবে বা ফাইবার তৈরি হবে। তাহলে প্রাথমিক প্রাচীরে আমরা প্রাথমিক প্রাচীর তৈরি হয়েছে কি দিয়ে? সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন। হেমিসেলুলোজের মধ্যে কি থাকবে? হেমিসেলুলোজের মধ্যে হেমি মানে প্রায় অর্ধেক, মানে অর্ধেক সেলুলোজ থাকবে আর বাকি অর্ধেক তাহলে কী থাকবে? বাকি অর্ধেক থাকবে জাইলান, মানে যে জাইলান, অ্যারাবান্স, গ্যালাক্টান্স, এগুলো, এই যে জাইলান্স, অ্যারাবান্স, গ্যালাক্টান্স এগুলো থাকবে। আর এই তো, আর গ্লাইকোপ্রোটিনের মধ্যে কী থাকবে? গ্লাইকোপ্রোটিনের মধ্যে আমরা জানি গ্লাইকোপ্রোটিন, তাই না? গ্লুকোজ থাকবে এবং গ্লুকোজ বা কার্বোহাইড্রেট থাকবে এবং প্রোটিন থাকবে। প্রোটিন আর কার্বোহাইড্রেট থাকবে। আচ্ছা, তাহলে সেলুলোজ, হেমিসেলুলোজ আর গ্লাইকোপ্রোটিন মিলে প্রাথমিক প্রাচীর তৈরি হলো, যেটা 1 থেকে 3 মাইক্রোমিটার পুরু। এই প্রাথমিক প্রাচীরের উপর সেলুলোজ আর পেকটিন জমে সেকেন্ডারি প্রাচীর তৈরি হবে, যেটা আরেকটু পুরু, 5 থেকে 10 মাইক্রোমিটার। সেকেন্ডারি প্রাচীরের উপর খুব রেয়ার, বিরল ক্ষেত্রে টারশিয়ারি প্রাচীর সৃষ্টি হতে পারে। সেকেন্ডারি প্রাচীরটাও মোটামুটি কমই দেখা যায়। একটা সেল একবার অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর, একটা সেল পূর্ণাঙ্গ হওয়ার পর তারপরে দেখা যাচ্ছে সেলুলোজ আর লিগনিন জমে সেটা সেকেন্ডারি প্রাচীর তৈরি করে। ভাজক কোষ আর অধিক মাত্রায় বিপাকীয় কোষের ক্ষেত্রে সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না। কূপ এলাকাটা হচ্ছে কোষ প্রাচীরের কিছু কিছু এলাকাতে প্রাইমারি প্রাচীর, সেকেন্ডারি প্রাচীর তৈরি হয় না, সেখানে শুধু সেল মেমব্রেনটা থাকে। তো যেখানে শুধু সেল মেমব্রেন থাকে, ওই সেল মেমব্রেনটাকে বলা হয় পিট মেমব্রেন। আর যে ফাঁকা জায়গাটা কূপের মতো এলাকা তৈরি হয় সেটাকে বলা হয় পিট পেয়ার বা কূপ এলাকা। পিট মেমব্রেন বলা হয় পর্দাটাকে, শুধু মধ্যপর্দা থাকে, মধ্যপর্দাটাকে বলা হয় পিট মেমব্রেন, আর ওই ফাঁকা জায়গাটাকে, কূপের মতো এলাকাটাকে বলা হয় পিট পেয়ার। আর এই যে কূপ এরিয়াটা একটা কানেকশান তৈরি করছে, একটা সেল থেকে আরেকটা সেল একটা কানেকশান তৈরি করে দিচ্ছে, এই কানেকশানটাকে বলা হয় প্লাজমোডেসমাটা। রাসায়নিক গঠন কি? মধ্যপর্দায় মধ্যপর্দে অনেক বেশি পেকটিক অ্যাসিড থাকে, এই জন্য প্রথমে থকথকে থাকে। তো পেকটিক অ্যাসিডের সাথে ক্যালসিয়াম পেকটেট, ম্যাগনেসিয়াম পেকটেট এগুলো থাকে, সবগুলোকে একসাথে পেকটিন বলা হয়। তো প্রাথমিক প্রাচীরে সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন এগুলো জমা হয়, আমরা তো দেখলাম। তো সেলুলোজ তৈরি হয় বিটা ডি গ্লুকোজ, তারপরে বিটা ডি গ্লুকোজ থেকে আমরা দেখলাম যে বিটা ডি গ্লুকোজ থেকে অনেকগুলো বিটা ডি গ্লুকোজ অণু তৈরি করছে, সেলুলোজ অণু তৈরি করছে। সেলুলোজ অণু দিয়ে আবার প্রায় 1 থেকে 3000 সেলুলোজ অণু দিয়ে ক্রিস্টালাইন সেলুলোজ অণু দিয়ে সেলুলোজ চেইন তৈরি করছে। সেলুলোজ চেইন আবার প্রায় 100টা সেলুলোজ চেইন মিলে আবার ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করছে। প্রায় আবার অনেকগুলো মাইসেলি, প্রায় 20টা মাইসেলি মিলে তৈরি করছে মাইক্রোফাইবিল। 250টা মাইক্রোফাইবিল মিলে ম্যাক্রোফাইবিল তৈরি করছে। অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে আবার তন্তু বা ফাইবার তৈরি করছে, তাই না? তো ওইভাবে একসাথে যুক্ত হলো। এখন সব আলাদা আলাদাভাবে
প্রাইমারি প্লাজা, সেকেন্ডারি প্লাজা, মধ্য পর্দা তৈরি হলো। এখন এদের মধ্যে তো একটা কানেকশন লাগবে, সেলাই করে দেওয়া লাগবে, তাছাড়া তো এরা খুলে যাবে, তাই না? তো একটা এদের মধ্যে ক্রস লিঙ্ক লাগবে। ক্রস লিঙ্ক হিসাবে কাজ করে জাইলোগ্লুকান। জাইলোগ্লুকান নামক একটা জিনিস, এটা হচ্ছে ক্রস লিঙ্ক হিসেবে কাজ করে। সাধারণত কোষ প্রাচীরে 40% সেলুলোজ থাকে, 20% হেমিসেলুলোজ থাকবে, 30% পেকটিন থাকে, 10% গ্লাইকোপ্রোটিন থাকে। গঠন, তাহলে কোষ প্রাচীরের প্রধান উপাদান আমরা দেখতে পাচ্ছি সেলুলোজ। সেলুলোজ একটি পলিস্যাকারাইড 6 কার্বন বিটা গ্লুকোজ নিয়ে গঠিত। 1 থেকে 3000 সেলুলোজ অণু নিয়ে সেলুলোজ চেইন গঠিত হয়। প্রায় 100টি সেলুলোজ চেইন মিলে ক্রিস্টালাইন মাইসেলি তৈরি করে। প্রায় মাইসেলিকে কোষ প্রাচীরের ক্ষুদ্রতম গঠনিক একক বলে। 20টি মাইসেলি মিলে মাইক্রোফাইবিল, 250টা মাইক্রোফাইবিল মিলে ম্যাক্রোফাইবিল, আর অনেকগুলো ম্যাক্রোফাইবিল মিলে তন্তু বা ফাইবার। কোষ প্রাচীরের বিভিন্ন কাজ আছে, যেমন কোষ প্রাচীর কোষকে আকৃতি দিবে, বাইরে আঘাত থেকে সজীব বস্তু রক্ষা করবে, প্রয়োজনীয় শক্তি দৃঢ়তা প্রদান করবে, তারপরে খনিজ লবণ পানি শোষণ ও পরিবহনে সহায়তা করবে, এক কোষ থেকে অন্য কোষকে পৃথক করবে, কূপ এলাকা যেটা সেটা হচ্ছে প্রয়োজনীয় বস্তু আদান প্রদানে সহায়তা করবে, ভিতরে বা বাইরে চলাচল করতে থাকে, বহিঃঅন্ত উদ্দীপনায় যে পরিবহন রূপে প্লাজমোডেসমাটারা ব্যবহৃত হয়, কানেকশন হিসেবে কাজ করে। প্রোটোপ্লাস্ট, প্রোটোপ্লাস্টটা কি? কোষ প্রাচীর দিয়ে সমুদয় ঘেরা সমস্ত বস্তু হচ্ছে প্রোটোপ্লাস্ট। প্রোটোপ্লাস্ট নামে পরিচিত। এটি সজীব প্রোটোপ্লাস্ট নির্জীব বস্তু নিয়ে তৈরি বা অপ্রোটোপ্লাজমিক উপাদান। সজীব বস্তু কি? সজীব বস্তু আমরা জানি প্রোটোপ্লাজমটা হচ্ছে সজীব বস্তু, স্বচ্ছ আঠালো জেলির ন্যায় অধতরল, কলেডাল ধর্মী মানে এখানে কলেড বেশি থাকে বা প্রোটিন বেশি থাকে। সজীব পদার্থকে বলা হয় প্রোটোপ্লাজম। এই প্রোটোপ্লাজম সবার প্রথমে কে দেখেছেন? বিজ্ঞানী ডুজার্ডিন দেখেছে, কিন্তু উনি নাম প্রোটোপ্লাজম দেয়নি, উনি নাম দিয়েছিলেন সার্কোট। পরবর্তী বিজ্ঞানী পার্কিনসে 1880 সালে প্রোটোপ্লাজমের নাম দেয়া, মানে প্রোটোপ্লাজম নাম দেন। প্রোটো মানে হচ্ছে আদি, প্লাজমা মানে সংগঠন, আদি সংগঠন বা আদি বস্তু। বিজ্ঞানী হ্যাক্সলে প্রোটোপ্লাজমকে বলেছেন যে প্রোটোপ্লাজমে হচ্ছে জীবনের ভৌত ভিত্তি। কারণ কি? জীবনের সকল কাজ মোটামুটি এই করে থাকে। ভৌত ভিত্তি কেন? কারণ হচ্ছে এদের কিছু ভৌত বৈশিষ্ট্য আছে প্রোটোপ্লাজমে, যেমন ভৌত বৈশিষ্ট্যের মধ্যে আছে যেমন প্রোটোপ্লাজম হচ্ছে অর্ধস্বচ্ছ বর্ণহীন জেলি সদৃশ অর্ধ তরল আঠালো পদার্থ। এটি দানাদার কলেডাধর্মী। ইহা প্রস্তুত পরিবেশে জেলি থেকে তরলে, তরল থেকে জেলিতে পরিণত হতে পারে। প্রোটোপ্লাজম আপেক্ষিক গুরুত্ব পানি থেকে বেশি। অ্যাসিড উত্তাপ এবং অ্যালকোহলের প্রভাবে প্রোটোপ্লাজম জমাট বেঁধে এটা ক্লাম্পিং তৈরি, মানে এটা জমাট বেঁধে যায়। এই যে ভৌত বৈশিষ্ট্য, এই জন্য বলা হয় প্রোটোপ্লাজম জীবনের ভৌত ভিত্তি। কারণ প্রোটোপ্লাজমের মধ্যেই আমাদের কোষের সব কাজ কন্ট্রোল হয়। আবার কোষের সব কাজ, আবার যেই সব কাজ হয় সেগুলো আমাদের জীবনে শরীরের মধ্যে ওই একই কাজই হয়। হ্যাঁ, প্রোটোপ্লাজমের মধ্যে প্রায় 70 থেকে 90% পানি। এই জন্য পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। পানির অপর নাম জীবন, তাই না? বীজের অঙ্কুরোদ্গম পানি ছাড়া হয় না। পানি ছাড়া আসলে কোনো বিক্রিয়া ঠিক মতন হবে না। প্রোটোপ্লাজমের রাসায়নিক কিছু বৈশিষ্ট্য আছে, প্রোটোপ্লাজমে বিভিন্ন জৈব অজৈব উপাদান আছে, তবে বেশি পরিমাণে পানি আছে, বিভিন্ন ধরনের প্রোটিন থাকবে, ভিটামিন লিপিড এগুলো থাকবে। হ্যাঁ, প্রোটোপ্লাজমে বিভিন্ন অজৈব উপাদান অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন এগুলো থাকবে। জৈব উপাদানের মধ্যে কার্বোহাইড্রেট, লিপিড, প্রোটিন এগুলো থাকবে, ভিটামিন থাকবে। হ্যাঁ, প্রোটোপ্লাজমের জৈবিক বৈশিষ্ট্য, জীবের বৈশিষ্ট্য। প্রোটোপ্লাজমের চলন, প্রোটোপ্লাজমের মধ্যে চলন দেখা যায়, তাই না? প্রোটোপ্লাজম কখনো স্থির থাকে না, এর পজিশন সবসময় চেঞ্জ হয়। কোষ প্রাচীরযুক্ত এবং কোষ প্রাচীরহীন প্রোটোপ্লাজমের চলনে ভিন্নতা দেখা যায়। কোষ প্রাচীর প্রোটোপ্লাজমে জলস্রোতের মতো চলন দেখা যায়, যেটাকে বলা হয় আবর্তন বা সাইক্লোসিস। কোষ প্রাচীর থাকলে সেখানে আবর্তন বা সাইক্লোসিস দেখা যায়। আবর্তন বা সাইক্লোসিস আবার দুই ধরনের, একটা হচ্ছে একমুখী আবর্তন, একটা হচ্ছে বহুমুখী আবর্তন। একমুখী আবর্তন মানে এখানে কেন্দ্র কাকে করে ঘুরবে? নিউক্লিয়াসকে না, নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরবে না, এখানে কোষ গহ্বরকে কেন্দ্র করে ঘুরবে। উদ্ভিদ কোষে কোষ গহ্বরটা বড় থাকে, তো কোষ গহ্বরটাকে যদি কেন্দ্র করে বড় একটা কোষ গহ্বরকে কেন্দ্র করে ঘুরে, তাহলে সেটাকে আমরা বলবো রোটেশন বা একমুখী আবর্তন, রোটেশন তাহলে গেল। আরেকটা সাইক্লোসিস, তাহলে কি? আরেকটা সাইক্লোসিস হচ্ছে বহুমুখী আবর্তন বা সার্কুলেশনের ক্ষেত্রে কি? অনেকগুলো ছোটো 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 কোষ গহ্বর থাকবে, সে কোষ গহ্বরকে কেন্দ্র করে সবাই নিজের মতো করে আলাদা আলাদাভাবে আবর্তন করবে, সেটা হচ্ছে সবার রোটেশন একসাথে মিলে, এটা হবে সার্কুলেশন। তো একমুখী আবর্তন বা রোটেশন দেখা যায় পাতাঝাজির কোষের প্রোটোপ্লাজমের মধ্যে, আর বহুমুখী আবর্তন দেখা যায়, এটা হচ্ছে ট্র্যাডিস্ক্যান্টিয়ার প্রোটোপ্লাজমের মধ্যে। প্রোটোপ্লাজমের প্রধান অংশ থাকে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস, তিনটা হচ্ছে প্রোটোপ্লাজমের প্রধান অংশ। প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, প্লাজমা মেমব্রেনটা কি? প্লাজমা মেমব্রেন হচ্ছে কোষ পর্দা। প্রতিটি সজীব কোষের প্রোটোপ্লাজমের সূক্ষ্ম স্থিতিস্থাপক বৈষম্যবদ্ধ লিপোপ্রোটিন দ্বারা গঠিত দ্বিস্তর বিশিষ্ট যে ঝিল্লি থাকে সেটা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি। প্লাজমা মেমব্রেন কেমন? এটা বিজ্ঞানীদের অনেক দিন ধরে বিজ্ঞানীরা গবেষণা করছেন। প্রথমে এটার নাম প্লাজমা, এটার প্লাজমা লেমা, বিজ্ঞানী কার্ল নাগেলি এবং ক্র্যামার এটা সর্বপ্রথম একটা এই ঝিল্লিকে প্লাজমা মেমব্রেন নামকরণ করেন। পরবর্তী অনেকে একে বায়োমেমব্রেন বলতে চেয়েছেন। বিজ্ঞানী পাওলারকে প্লাজমা লেমা নামটি দিয়েছেন। তো কোষের ভিতরে অনেক সময় প্লাজমা মেমব্রেনে কিছু জায়গায় ভাঁজটাকে বলা হয় মাইক্রোভিলাস। অনেকগুলো ভাঁজকে একসাথে মাইক্রোভিলাই বলা হয়। তো মাইক্রোভিলাসের কিছু কিছু জায়গায় বেশি কোষের ভিতরে ঢুকে যায়, গহ্বরের মতো তৈরি করে, সেটাকে বলে পিনোসাইটিক ফোস্কা বা পিনোসাইটিক ভেসিকল।
এটা প্রাণী কোষে সবচেয়ে ভালো দেখা যায়, উদ্ভিদ কোষে অত ভালো দেখা যায় না। তো ভৌত গঠন এখানে এই প্লাজমোমেমব্রেন বা কোষঝিল্লি কেমন, এটা বিভিন্ন বিজ্ঞানী বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন। বিজ্ঞানী ড্যানিয়েল ডেভসন এর হচ্ছে প্রথম ব্যাখ্যা দেন। এটা হচ্ছে উনি স্যান্ডউইচ মডেল হিসেবে প্রকাশ করেন। ওনাদের মডেল ছিল স্যান্ডউইচ মডেল, মানে দুই স্তর বিশিষ্ট একটা লিপিড লেয়ার থাকবে আর এক স্তর বিশিষ্ট একটা প্রোটিন লেয়ার থাকবে। প্রোটিনটা দুই পাশে থাকবে আর মধ্যে হচ্ছে লিপিড লেয়ার থাকবে, একটা স্যান্ডউইচের মতো অবস্থা। এরপরে রবার্টসন ইউনিট মেমব্রেন হাইপোথিসিস বলে একটা মডেল দিয়েছেন। তারপর বেনসন মডেল, লিনার্ড, সিঙ্গার্স মডেল, সবশেষে সিঙ্গার এবং নিকলসন ফ্লুইড মোজাইক মডেল নাম দিয়েছে। ইউনিট মেমব্রেন অনেকটা এরকমই, যে স্থানে প্রোটিনটা প্রথিত থাকে, ঢুকে থাকে ফসফোলিপিড বাইলারের মধ্যে, কখনো কখনো ইউনিট মেমব্রেন বলা হয়। আচ্ছা, ফ্লুইড মোজাইক মডেলটা কি? এটা হচ্ছে বিজ্ঞানী সিঙ্গার নিকলসন 1972 সালে দিয়েছেন। কোষঝিল্লি এখানে উনি বলছেন যে দ্বিস্তর বিশিষ্ট মধ্যে, এটা উনি 1972 সালে দিয়েছেন। কোষঝিল্লি এখানে ফ্লুইড মোজাইক মডেল উনি ব্যাখ্যা করেছেন, মানে এই মডেল অনুযায়ী কোষের একটা প্রোটোপ্লাজমের মধ্যে বা কোষঝিল্লির মধ্যে একটা পানির বৈশিষ্ট্য, তরলের বৈশিষ্ট্য একটাও থাকবে, যেন ফ্লুইড মডেল এবং মোজাইক মডেল, মানে ছোটো 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 লিপিড বাইলেয়ারের মধ্যে অনেকগুলো প্রোটিন ঢুকে থাকবে, অনেকগুলো লিপিড ঢুকে থাকবে, অনেকগুলো ইন্টিগ্রাল প্রোটিন, পেরিফেরাল প্রোটিন, লিপিড সমৃদ্ধ প্রোটিন, কিছু কার্বোহাইড্রেট, এগুলো ঢুকে থাকবে, কোলেস্ট্রল ঢুকে থাকবে। এই জন্য অনেকটা সমুদ্রের মধ্যে হিমশৈলী যেভাবে ভাসমান থাকে অনেকটা ওরকম লাগে দেখতে। এই জন্য এদেরকে হিমশৈলীও বলা হয়। সিঙ্গার নিকলসন সমুদ্রের ভাসমান হিমশৈলীর সাথে এদেরকে তুলনা করেছে, আইসবার্গ মডেলও বলা হয়। তো লিপিড বাইলার থাকবে। লিপিড বাইলার হচ্ছে এই যে টেইল এবং এই অংশটা, টেইল অংশটা হচ্ছে লিপিড বাইলার। তাহলে এই সাদা অংশটা কি? সাদা অংশটা হচ্ছে ফসফেট। এই ফসফেট আর লিপিডের যে ফ্যাটি অ্যাসিড টেইল, মাথাটা হচ্ছে ফসফেট আর মধ্যে দুইটা লেজের মধ্যে দেখা যাচ্ছে, এটা হচ্ছে ফ্যাটি অ্যাসিড টেইল। এই ফসফেট আর ফ্যাটি অ্যাসিড টেইলের মধ্যে থাকবে হচ্ছে গ্লিসারল। আচ্ছা, তাহলে লিপিড বাইলেয়ার, এই যে এটা হচ্ছে ফসফেট, তারপর ফ্যাটি অ্যাসিড তেল, তারপর ফ্যাটি অ্যাসিড তেল, তারপর আরেকটা ফসফেট। তাহলে একটা লেয়ার, দুইটা লেয়ার। আর এই দুইটা লেয়ারের মধ্যে জায়গায় কিছু প্রোটিন ঢুকে থাকবে। প্রোটিন তিন ধরনের, একটা হচ্ছে পেরিফেরি, শুধু পেরিফেরি থাকবে, হয় এই কোনায় থাকবে অথবা ওই কোনায় থাকবে, একজনে এক পারে থাকবে, সেটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন। আর কিছু প্রোটিন আছে এ মাথা ওই মাথা ঢুকে থাকবে, হ্যাঁ, এ মাথা ওই মাথা ফুড়ে ঢুকে থাকবে, এটা হচ্ছে ইন্টেগ্রাল প্রোটিন। আর কিছু আছে লিপিড সংপৃক্ত প্রোটিন, মানে কিছু প্রোটিন আছে গ্লুকোজের সাথে বাইন্ড করে একসাথে থাকে গ্লাইকোপ্রোটিন হিসেবে। কিছু লিপিড থাকে গ্লুকোজের সাথে একসাথে বাইন্ড করে, এটাকে বলা হয় গ্লাইকোলিপিড। গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড দুইটা আবার একসাথে থাকে, যেমন হচ্ছে এখানে এই যে গ্লাইকোপ্রোটিন, গ্লুকোজের সাথে প্রোটিন বাইন্ড করে আছে, গ্লাইকোপ্রোটিন তৈরি করছে। আবার এটা গ্লাইকোলিপিড, লিপিডের সাথে প্রোটিন বাইন্ড করে গ্লাইকোলিপিড তৈরি করছে। এই গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিড একসাথে আবার বাইন্ড করে থাকে, যেমন এই যে এখানে গ্লাইকোলিপিড আর গ্লাইকোপ্রোটিন, এটাকে বলা হয় গ্লাইকোক্যালিক্স। এই গ্লাইকোক্যালিক্স এদেরকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। মানে একটা সম্পৃক্ত দ্রবণ কী জিনিস? একটা চিনির দ্রবণের একটা পানির মধ্যে আমি চিনি মিশিয়ে যাচ্ছে, একটা সময় দেখা যাবে চিনি আর পানিতে মিশছে না। তো যতক্ষণ চিনি পানির মধ্যে মিশছিল সেটা হচ্ছে অসম্পৃক্ত দ্রবণ তৈরি করছে, আর যখন চিনি পানির মধ্যে মিশে গেছে সেটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করছে। তো যেহেতু এদের মধ্যে একটা তরল বৈশিষ্ট্য আছে, প্রতিনিয়ত এদের স্থান চেঞ্জ হয়, তাহলে এদের মধ্যে তরল বৈশিষ্ট্য আছে। এই তরল বৈশিষ্ট্যের মধ্যে যেই লিপিড সম্পৃক্ত, লিপিডের মধ্যে যে প্রোটিনগুলো ভেসে থাকে, ডুবে থাকে, অনেক সময় এটা তলানি হিসেবে জমা হয়, সাসপেনশন হিসেবে জমা হয়। তো ক্লাম্পিং যখন আমরা করব এই যে অ্যাসিড দিয়ে, অতিরিক্ত তাপ দিয়ে, তখন এটা তলে জমা হবে, তলানি পড়বে, এই জন্য এটাকে বলা হয় লিপিড সম্পৃক্ত প্রোটিন। তো একটা ফ্লুইড মোজাইক মডেলের কোষঝিল্লির কী অংশ থাকবে? একটা ফসফোলিপিড বাইলেয়ার থাকবে, একটা মেমব্রেন প্রোটিন থাকবে। মেমব্রেন প্রোটিন আবার তিন ধরনের। ফসফোলিপিড বাইলেয়ার তো আমরা দেখলাম। ফসফোলিপিড বাইলেয়ার হচ্ছে 40% লিপিড থাকবে, 60% প্রোটিন থাকবে যদি পানি থাকা অবস্থায়। পানি থাকে প্রায় 70 থেকে 90%। পানি থাকা অবস্থায় লিপিড 40%, প্রোটিন থাকবে 60%। কিন্তু যদি আমরা পানিটাকে বের করি তখন আবার কিন্তু কী থাকবে বেশি? তখন কিন্তু লিপিড আবার বেশি থাকবে, এটা একটু মনে রাখতে হবে। তো এই যেখানে বলছে কোষঝিল্লির মোট শুষ্ক ওজনে 75% লিপিড। পানি যদি সরাই ফেলি তাহলে প্রোটিনের পরিমাণের থেকে লিপিডের পরিমাণ তখন আবার বেড়ে যাবে। কেন পরিমাণ বেড়ে যাবে? কারণ প্রোটিন পানি বেশি শোষণ করে, প্রোটিন পানি বেশি শোষণ করতে পারে। প্রোটিন একটা হাইড্রোফিলিক, লিপিড হাইড্রোফিলিক না, লিপিড সাধারণত হাইড্রোফোবিক হয়। লিপিড সাধারণত পানি শোষণ করে না। তো লিপিডের পরিমাণ যদি পানি শুকায়, লিপিডের পরিমাণ খুব একটা চেঞ্জ হবে না, কারণ পানি তো নিয়ে রাখেনি, কিন্তু প্রোটিন অনেক পানি শোষণ করে আছে, এই জন্য প্রোটিনের পরিমাণটা কমে যাবে। প্রোটিনের পরিমাণটা কমে যাবে, লিপিডের পরিমাণটা তখন বেড়ে যাবে। শুষ্ক ওজনে 75% হচ্ছে লিপিড। আচ্ছা, মেমব্রেন প্রোটিনটা কি? মেমব্রেন প্রোটিন তিন ধরনের, একটা হচ্ছে ইন্টিগ্রাল প্রোটিন, একটা হচ্ছে পেরিফেরাল প্রোটিন, একটা হচ্ছে লিপিড সম্পৃক্ত। ইন্টিগ্রাল প্রোটিন দুই সারফেসে থাকবে, যেহেতু ফুড়ে থাকবে, ঢুকে থাকবে, ফুটা হয়ে, তাহলে এই মাথাও থাকবে, ওই মাথাও থাকবে। পেরিফেরাল প্রোটিন যে কোনো এক পারে থাকবে। আর লিপিড সম্পৃক্ত প্রোটিন, এগুলো হচ্ছে লিপিড গ্লাইকোপ্রোটিন অথবা গ্লাইকোলিপিড একসাথে থাকলে সেটা হচ্ছে লিপিড সম্পৃক্ত প্রোটিন। হ্যাঁ, তো
আমরা যে দেখলাম মেমব্রেন প্রোটিন কী কী কাজ করে? মেমব্রেন প্রোটিন অনেক কাজ করে। মেমব্রেন প্রোটিন রিসেপ্টরের কাজ করে। এখন রিসেপ্টর হিসেবে কী করে? হরমোন একটা রিসেপ্টর, তারপরে নিউরোট্রান্সমিটার একটা রিসেপ্টর, রিসেপ্টর মেডিয়েটেড এন্ডোসাইটোসিস, এগুলো সব কিছু রিসেপ্টর হিসেবে কাজ করে। তারপরে বিভিন্ন চ্যানেল, বিভিন্ন চ্যানেল হিসেবে কাজ করে, ট্রান্সপোর্টার হিসেবে কাজ করে, পাম্প, ক্যারিয়ার, ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের মাধ্যমে বিভিন্ন আয়নগুলোকে ট্রান্সফার করে, এনজাইম হিসেবে কাজ করে, হ্যাঁ, মেমব্রেন বাউন্ড এনজাইম হিসেবে কাজ করে। তারপরে হচ্ছে এরা টিস্যু অঙ্গের গ্রুপের সাথে শক্তভাবে ধরে রাখে, কোষের সাথে কোষের সংযুক্তি রক্ষা করে। কত প্রোটিন আছে যেগুলো সাইটোস্কেলেটনের সাথে যুক্ত হয়ে স্থির একটা অবস্থান দেয়। গ্লাইকোক্যালিক্স আমরা বারবার বলছি, গ্লাইকোক্যালিক্সটা কি? গ্লাইকোক্যালিক্স হচ্ছে গ্লাইকোপ্রোটিন আর গ্লাইকোলিপিডের একসাথে যুক্ত হয়ে যেটা তৈরি করে সেটা হচ্ছে গ্লাইকোক্যালিক্স। কোলেস্ট্রল কি? কোলেস্ট্রল মানে কিন্তু কি না, ফ্যাট বা তেল না। কোলেস্ট্রল মানে হচ্ছে স্টেরয়েড। তো স্টেরয়েড, কোলেস্ট্রল, কোলেস্ট্রলে ওএইচ থাকে, এই জন্য কোলেস্ট্রল কি? পানিগ্রাহী, পানি শোষণ করতে পারে, আর অন্য অংশটা পানি বিকর্ষী। তো কোলেস্ট্রল কারা? যারা হচ্ছে কোলেস্ট্রল একটা স্টেরয়েড। তো স্টেরয়েড আবার কারা? যাদের মধ্যে স্টেরয়েড নিউক্লিয়াস থাকে। স্টেরয়েড নিউক্লিয়াসটা আবার কি? যে নিউক্লিয়াসে সাইক্লোপেন্টানো পার হাইড্রোফিনাথিন থাকে সেটাকে বলা হয় স্টেরয়েড নিউক্লিয়াস। তাহলে কোলেস্ট্রলের মধ্যে অবশ্যই স্টেরয়েড থাকবে। স্টেরয়েড নিউক্লিয়াসে কোলেস্ট্রল একটা স্টেরয়েড। কেন স্টেরয়েড? কারণ এটা স্টেরয়েড নিউক্লিয়াস আছে। স্টেরয়েড নিউক্লিয়াসটা কি? 1,2,5 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল, সরি 1,2,5 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল, এটা হচ্ছে ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম, ওটা না। স্টেরয়েড কেন? কারণ হচ্ছে স্টেরয়েড নিউক্লিয়াস থাকবে। স্টেরয়েড নিউক্লিয়াসটা কি? সাইক্লোপেন্টানো পার হাইড্রোফিনাথিন। আচ্ছা, তাহলে তাহলে এটা তো আমরা এতক্ষণ পেলাম যে এটা একটা মোজাইক মডেল। আর ফ্লুইড কেন? কারণ ফ্লুইড হচ্ছে এরা প্রতিনিয়ত এদের নিজেদের স্থান পরিবর্তন করে। যেমন আমরা ধরতে পারি ফ্যাট, লিপিড অণু, যে প্লাজমা মেমব্রেনে যে লিপিড অণুগুলো থাকে সেটা প্রতিনিয়ত একই লেয়ারের মধ্যে চেঞ্জ হয়, একই স্তরে স্থান পরিবর্তন করে, আবার পাশে ব্যাপ্ত হয়, মানে লেয়ার থেকে লেয়ারে যায়, দুইটা লেয়ার, এক লেয়ার থেকে আরেক লেয়ারে যায়, আরেক লেয়ার থেকে আরেক লেয়ারে যায়। তাহলে একই সাথে একই স্থানে একই স্তরে স্থান বিনিময় করছে, পাশে ব্যাপ্ত হচ্ছে এবং অক্ষ বরাবর ঘুরতেও সাহায্য করে। অক্ষ বরাবর ঘুরতে মানে ওই যে সাইক্লোসিস এবং রোটেশন, ঘুরতে সাহায্য করে, এই জন্য একে বলা হয় ফ্লিপ ফ্লপ মুভমেন্ট। এটা বোঝায় যে এখানে এটা একটা অর্ডারের বৈশিষ্ট্য আছে, মানে ফ্লুইডের মতো। কোষঝিল্লির রাসায়নিক উপাদান, কোষঝিল্লির 60 থেকে 80% হচ্ছে প্রোটিন, এরপরে 20 থেকে 30% লিপিড, 4 থেকে 5% পলিস্যাকারাইড হিসেবে থাকে। প্রোটিনের গাঠনিক উপাদান হিসেবে স্ট্রাকচারাল এনজাইম হিসেবে এনজাইম থাকবে, বিভিন্ন বাহক প্রোটিন থাকবে, ক্যারিয়ার, তারপরে যে নিউরোট্রান্সমিটার থাকবে, তারপরে বিভিন্ন এনজাইম থাকবে, হ্যাঁ, বিভিন্ন রিসেপ্টর থাকবে, ট্রান্সপোর্টার থাকবে। এই তো কোষঝিল্লির মোট শুষ্ক 75% লিপিড, ফসফোলিপিড প্রধান হিসেবে থাকে। তো ফসফোলিপিড, উদ্ভিদ কোষে ফসফোলিপিডটাই মেন, তাই না? ফসফোলিপিড আবার 5 ধরনের। সবচেয়ে সরল যেটা সেটা হচ্ছে লেসিথিন, সবচেয়ে সরল যেটা সেটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। সবচেয়ে সরল, খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট প্রশ্ন, মেডিকেলে খুবই আসে এটা। সবচেয়ে সরল যে ফসফোলিপিড সেটা হচ্ছে ফসফোটাইডিক অ্যাসিড। আর 4টা বাকি যেটা সেগুলো কিন্তু জটিলের মধ্যে সবথেকে কমন আবার লেসিথিন। হ্যাঁ, কোষ প্রাচীরের ফসফোলিপিডের অর্ধেকের বেশি লেসিথিন থাকে। কোষে কোনো কোনো ক্ষেত্রে আরএনএ, পেঁয়াজের কোষে থাকতে পারে। কোষঝিল্লি কিছু কাজে কোষকে ঘিরে রাখবে, প্রতিকূল অবস্থা থেকে অভ্যন্তরীণ বস্তু রক্ষা করবে, কোষঝিল্লি বস্তু স্থানান্তর ব্যাপন নিয়ন্ত্রণ করবে, কন্ট্রোল করবে, সমন্বয় করবে। হ্যাঁ, এনজাইম হতে পাশে বিভিন্ন এনজাইম যাতে ঝিল্লির একটি কাঠামো হিসেবে কাজ করবে, বিশেষ এনজাইমেতে বিন্যস্ত থাকতে পারে, ভেতর থেকে বাইরে, বাইরে থেকে ভেতরে বস্তু স্থানান্তর করে, বিভিন্ন বৃহদাণু সংশ্লেষ করতে পারে, বিভিন্ন তথ্যের ভিত্তি হিসেবে কাজ করে। হ্যাঁ, চলন, পারস্পরিক বন্ধন, বৃদ্ধি চলন ইত্যাদি কাজে ভূমিকা রাখে। ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় কঠিন এবং পিনোসাইটোসিস প্রক্রিয়ায় তরল বস্তু এরা গ্রহণ করে। কোষে যখন কোনো কঠিন বস্তু গ্রহণ করার প্রয়োজন পড়ে তখন ফ্যাগোসাইটোসিস হয়, যখন তরল বস্তু গ্রহণের প্রয়োজন পড়ে তখন পিনোসাইটোসিস হয়। এনজাইম অ্যান্টোজেন ক্ষরণ করে, কোষের থেকে বাইরের নিউরোট্রান্সমিটার, হরমোন ইত্যাদি তথ্যরূপে সংগ্রহ করে, স্নায়ু উদ্দীপনা সংবহন করে ইত্যাদি করে। আচ্ছা, তারপরে কি কোষঝিল্লির বিভিন্ন অবস্থা। কোষঝিল্লি বিভিন্ন রকম হতে পারে, যেমন কোষঝিল্লি অনেক সময় ভাঁজ খেয়ে যায়, ভিলাইয়ের মতো অংশ তৈরি করে, সেগুলো মাইক্রোভিলাই তৈরি করে। প্রায় মাইক্রোভিলার সংখ্যা প্রাণী কোষে প্রায় 3000-এর সংখ্যা হতে পারে। মাইক্রোভিলাই কোথায় থাকে? অন্ত্রে এপিথেলিয়াম কোষের মুক্ত প্রান্তের কোষঝিল্লি অন্ত্রগহ্বরে অসংখ্য ক্ষুদ্রাকৃতি অভিক্ষেপ তৈরি করে। মাইক্রোভিলাই নামে পরিচিত অভিক্ষেপগুলোর সংখ্যা প্রাণী কোষে 3000 পর্যন্ত হতে পারে। এগুলোর কাজ কি? শোষণ অঞ্চল বৃদ্ধি করা, বৃদ্ধির জন্য ক্ষেত্রফলটা বাড়াবে, মানে আয়তন বৃদ্ধি করবে। ডেসমোজোমটা কি? এটা একটা ঝিল্লির কোনো কোনো স্থানে টনোফাইবিল নামক অসংখ্য ফিলামেন্টযুক্ত বৃত্তাকার অঞ্চল দেখা যায়। টনোফাইবিল বৃত্তাকার অঞ্চলকে বলে ডেসমোজোম। আচ্ছা, পিনোসাইটিক ভেসিকলটা কি? যখন কোনো কঠিন বস্তুকে আহার করার জন্য বা কঠিন বস্তু সেলের মধ্যে ঢোকানোর জন্য একটা ভেসিকল তৈরি হয়, সেটাকে বলা হয় ফ্যাগোসাইটোসিস। আর যখন তরল বস্তুকে ঢোকানোর জন্য একটা ভেসিকল তৈরি হয়, সাধারণত এটা প্লাজমা মেমব্রেন জায়গাতে ফেটে যায় ওই ফাটা অঞ্চল দিয়ে তরল পদার্থ ঢোকে, সেটা হচ্ছে পিনোসাইটিক ভেসিকল। কোষপ্রাচীর কোষঝিল্লির মধ্যে পার্থক্য। কোষপ্রাচীর হচ্ছে একটা নির্জীব
তথা জড় বস্তু, আর কোষঝিল্লি হচ্ছে একটা সজীব বস্তু। কোষ প্রাচীরের যা শুধুমাত্র উদ্ভিদ কোষের বৈঠক, কোষ ঝিল্লি হচ্ছে প্রাণী উদ্ভিদ দুই কোষেই থাকে। কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত, সেলুলোজ, হেমিসেলুলোজ, গ্লাইকোপ্রোটিন, তবে মেনলি সেলুলোজই থাকে। আর কোষ ঝিল্লিতে কী থাকবে? প্রোটিন লিপিডের পলিমার থাকবে, সেই সাথে কোলেস্ট্রল থাকবে, কিছু হচ্ছে গ্লাইকোপ্রোটিন থাকবে, গ্লাইকোলিপিড থাকবে, এই তো। কাজ, কোষ প্রাচীরের কাজ হচ্ছে কোষের আকার আকৃতি নিয়ন্ত্রণ করা, কোষের দৃঢ়তা রক্ষা করা। আর কোষ প্লাজমা মেমব্রেন প্রোটোপ্লাজমের জিনিসগুলোকে ধারণ করে রাখবে এবং একই সাথে হচ্ছে বিভিন্ন জিনিস বাইরে থেকে ভিতর, ভিতর থেকে বাইরে নিয়ন্ত্রণ করবে যাওয়া আসা। অলঙ্কার, কোষ প্রাচীরে সাধারণত বিভিন্ন ধরনের অলঙ্কার থাকে, বিভিন্ন ডিজাইন থাকে, কিন্তু কোষ ঝিল্লিতে কোনো ডিজাইন বা অলঙ্কার থাকে না। সাইটোপ্লাজমে অঙ্গাণু বিভিন্ন আছে, যেমন সাইটোপ্লাজমের কোষ ঝিল্লিতে পরিবেশিত সমস্ত বস্তু হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমের দুইটা অংশ, একটা হচ্ছে সাইটোসোল বা সাইটোসোল মাতৃকা, আর কোষের সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু। তো সাইটোমাতৃকাটা কি? মাতৃকাটা হচ্ছে একটি অর্ধতরল, দানাদার, অর্ধস্বচ্ছ, সমধর্মী কলয়েডাল তরল পদার্থ। একে হায়ালোপ্লাজমও বলা হয়। একে বর্তমানে সাইটোসোল হিসাবেও অনেকে আখ্যা করছে। বিজ্ঞানী লার্ডি প্রথম সাইটোসোল শব্দটি ব্যবহার করেন। সেটা প্রচুর পরিমাণে পানি থাকে, পানির উপরে বিভিন্ন ধরনের প্রায় 36 রকমের অজৈব 36 রকমের অজৈব এবং জৈব পদার্থ থাকে। আর সবথেকে বাইরের দিকে শক্ত অঞ্চলকে বলে একটোপ্লাজম, দানাদার অঞ্চল, এটা হচ্ছে একটোপ্লাজম, কর্টেক্স প্লাজমা জেল। আর কেন্দ্রস্থ অপেক্ষিত কম ঘন অঞ্চলকে বলা হয় এন্ডোপ্লাজম। সাইটোপ্লাজমের আপেক্ষিক গুরুত্ব পানি থেকে বেশি হয়, তাই না? সাইটোপ্লাজমের বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন সাইটোপ্লাজমের কাজ বিভিন্ন থাকবে, যেমন বিভিন্ন ক্ষুদ্রাঙ্গকে এখানে ধারণ করবে, কতিপয় জৈবিক কাজ করবে, কোষের অম্লত্ব ক্ষারত্ব নিয়ন্ত্রণ করবে, নাইট্রোজেন বর্জ্য হিসেবে বাইরে নিষ্কাশিত করবে, পরিবেশের উত্তেজনায় সাড়া দিবে, নির্দিষ্ট পরিমাণ পানি পরিশোধন করবে, আবর্তনের মাধ্যমে সাইক্লোসিস দুই রকম, একমুখী বা রোটেশন, বহুমুখী বা সার্কুলেশন, এগুলো করবে, নড়াচড়ায় হেল্প করে। সাইটোপ্লাজমের ভিতরে কোষের চারদিকে অত্যন্ত পাতলা পর্দার মতো সাইটোপ্লাজমের পদের নাম হচ্ছে টনোপ্লাস্ট থাকবে। সাইটোপ্লাজমের রাসায়নিক উপাদান থাকে কি? সাইটোপ্লাজমের পানির পরিমাণ কোষ প্রতি 65 থেকে 96 পর্যন্ত, 65 থেকে 95 না, 65 থেকে 96, এটা একটু মনে রাখতে হবে। এর হচ্ছে 75% পানি, 20% শর্করা, 2% খনিজ পদার্থ। প্রাণী কোষে 67% পানি থাকে, 1% শর্করা, অন্যান্য পদার্থ থাকে, যেমন হচ্ছে 15% প্রোটিন থাকে, 13% চর্বি, 4% খনিজ লবণ ইত্যাদি। সাইটোপ্লাজমের বিপাকীয় ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এখানে কিছু উপচিতিমূলক কাজ হয়, কিছু অপচিতিমূলক কাজ হয়। উপচিতিমূলক কাজ হচ্ছে নতুন কোনো জিনিস তৈরি হওয়া, সেটা সাধারণত জেনেসিস দিয়ে প্রকাশ করে, যেমন গ্লুকোজেনেসিস, হ্যাঁ। আর ভাঙাকে বলা হয় লাইসিস বা অপচিতিমূলক বা ক্যাটাবলিজম। আর তৈরি হওয়া হচ্ছে অ্যানাবলিজম বা উপচিতি। অ্যানাবলিজমে সাধারণত জেনেসিস অ্যাড হয়, আর ক্যাটাবলিজমে সাধারণত লাইসিস অ্যাড হয়, যেমন লিপোলাইসিস, প্রোটিওলাইসিস। তারপরে হচ্ছে প্লাজমোলাইসিস, এগুলো হচ্ছে ভাঙা বা অপচিতিমূলক, ধ্বংসাত্মক। তো শ্বসনের প্রথম পর্যায়ে গ্লাইকোলাইসিস সংঘটিত হয় সাইটোপ্লাজমে, এই জন্য এটা খুবই ইম্পর্টেন্ট। সাইটোপ্লাজমের বিপাকে অবশ্যই ভূমিকা আছে। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন জিনিস হয়, যেমন সাইটোপ্লাজমের সংঘটিত বিভিন্ন বিপাক প্রক্রিয়ার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি ঘটনা আছে, যেমন শ্বসন, স্পন্দন। শ্বসনের গ্লাইকোলাইসিস যে স্টেপটা, সেটা হচ্ছে অবাধ শ্বসনের যে স্টেপটা, সেটা সাইটোপ্লাজমের মধ্যে হয়। জীবনের স্পন্দন, বিপাক কার্যক্রম শুরু, জীবনের অস্তিত্ব প্রকাশ করে। জীবনের স্পন্দন, সাইটোপ্লাজমে প্রচুর পরিমাণে পানি থাকে, রাসায়নিক দ্রব্য বিপাকে থাকে, জীবনের অস্তিত্ব প্রকাশ করে। পানির অভাব যখন হবে কোষের মধ্যে, কোষটা মারা যাবে, আলটিমেটলি প্রাণী মারা যাবে, হ্যাঁ। তো এর জীবনের স্পন্দন থাকবে না। তো জীবনের স্পন্দনের চালানোর জন্য প্রোটোপ্লাজমের গুরুত্ব অপরিসীম, তাই না? সালোক সংশ্লেষণ হচ্ছে শর্করা তৈরি করছে। সাইটোপ্লাজমের মধ্যে যেই ক্লোরোপ্লাস্ট আছে, সেই ক্লোরোপ্লাস্টটা শর্করা তৈরি করছে। শর্করাটা খেয়ে হচ্ছে কী করছে? শর্করাটাকে উদ্ভিদ বেঁচে থাকছে, শর্করাটাকে প্রাণীও বেঁচে থাকছে। তো শর্করাই সমস্ত উদ্ভিদ কোষের প্রাথমিক খাদ্য। তো খাদ্যের যোগান দিচ্ছে সাইটোপ্লাজম। প্রোটিন সংশ্লেষ করছে রাইবোজোমের মধ্যে, সাইটোপ্লাজমের মধ্যে যে রাইবোজোম থাকে, সেই রাইবোজোমটা প্রোটিন সংশ্লেষ করে ট্রান্সক্রিপশনের মাধ্যমে, তাই না? ট্রান্সলেশনের মাধ্যমে প্রোটিন তৈরি করে। নিউক্লিক অ্যাসিড সংশ্লেষণ, আদিকোষের নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষণ সাইটোপ্লাজমে সংঘটিত হতো। লিপিড বিপাকে হেল্প করছে। মাইক্রো বডিজ বা মাইটোকন্ড্রিয়া লিপিড বিপাকে সহায়তা করে, তাই না? তাহলে সাইটোপ্লাজমে কী করছে? আমাদের শ্বসনে হেল্প করছে, জীবনের স্পন্দনে হেল্প করছে, সালোক সংশ্লেষণ, প্রোটিন সংশ্লেষণ, তারপরে নিউক্লিক অ্যাসিডের সংশ্লেষণ, লিপিড বিপাক ইত্যাদি সব কাজে মোটামুটি আমাদের সহযোগিতা করছে। আচ্ছা, তাহলে প্রোটোপ্লাজম আর সাইটোপ্লাজমের মধ্যে পার্থক্য। প্রোটোপ্লাজমটা হচ্ছে কোষের সমুদয় সজীব বস্তুকে বলা হয় প্রোটোপ্লাজম। প্রোটোপ্লাজমের মধ্যে কোষঝিল্লি থাকবে, প্রোটোপ্লাজমের মধ্যে কোষীয় অঙ্গাণু থাকবে, প্রোটোপ্লাজমের মধ্যে কোষীয় মাতৃকা বা সাইটোসোল থাকবে, প্রোটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসও থাকবে। আর সাইটোপ্লাজমের মধ্যে কী থাকবে? সাইটোপ্লাজমের মধ্যে কোষীয়
কোষের বাইরে, নিউক্লিয়াসের বাইরে অবস্থিত কোষঝিল্লি দিয়ে পরিবেষ্টিত প্রোটোপ্লাজমের অংশ হচ্ছে সাইটোপ্লাজম। সাইটোপ্লাজমটা কি? সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াসটা অ্যাড থাকবে না, নিউক্লিয়াস বাদে যা কোষঝিল্লি সহ সাইটোপ্লাজমের মাতৃকা এবং কোষীয় অঙ্গাণু সেগুলো সব মিলে হচ্ছে সাইটোপ্লাজম। প্রোটোপ্লাজম, কোষঝিল্লি, সাইটোপ্লাজম, নিউক্লিয়াস এই তিনটে অংশ নিয়ে বিভক্ত। কোষঝিল্লিতে থাকবে প্রোটোপ্লাজমে কোষঝিল্লি থাকবে, সাইটোপ্লাজম থাকবে আর নিউক্লিয়াস থাকবে। আর সাইটোপ্লাজমে কী থাকবে? সাইটোপ্লাজমীয় অঙ্গাণু মাতৃকা থাকবে, আর প্রোটোপ্লাজমের একটি অংশ, দুটি অংশ, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু এবং মাতৃকা। প্রোটোপ্লাজম নিউক্লিয়াস যুক্ত থাকবে, তাই বংশগতির ধারক এবং বাহক। প্রোটোপ্লাজমের মধ্যে যেহেতু নিউক্লিয়াস আছে তাহলে এটা বংশগতির ধারক বাহক। সাইটোপ্লাজমের মধ্যে নিউক্লিয়াস নাই, এই জন্য এটা বংশগতির ধারক বাহক নয়। প্রোটোপ্লাজম জীবনের আধার হিসেবে কাজ করবে, কিন্তু সাইটোপ্লাজম কতিপয় অঙ্গাণুর আধার হিসেবে কাজ করবে। প্রোটোপ্লাজম হচ্ছে জীবনের আধার, কারণ এখানে নিউক্লিয়াস হচ্ছে জীবনের আধার হিসেবে কাজ করবে, আর সাইটোপ্লাজম কতিপয় অঙ্গাণু ওখানে থাকবে, এই জন্য কতিপয় অঙ্গাণুর আধার হিসেবে কাজ করে। সাইটোপ্লাজমে বিরাজমান বিভিন্ন অঙ্গাণু আছে, যেমন রাইবোজোম, তারপরে গোলগি প্রোটিন। রাইবোজোম সম্পর্কে আমরা এখানে পড়বো। রাইবোজোম হচ্ছে কোষীয় অঙ্গাণুর মধ্যে মোটামুটি সবথেকে ছোটোটাই বলা যায়, এটা অনেক ছোট টাইপের হয়। সাইটোপ্লাজম মুক্ত অবস্থায় বিরাজমান বা অন্তঃপ্লাজমীয় জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণিকা থাকে সেটা হচ্ছে প্রোটিন সংশ্লেষণ করে, এটার নামই হচ্ছে রাইবোজোম। তো রাইবোজোম একটা জিনিস যেটা আমরা পড়িনি, যে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আর হচ্ছে রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। মসৃণ কাদেরকে বলা হয়? এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম থাকে না সেটা হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, আর যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে রাইবোজোম যুক্ত থাকে সেটা হচ্ছে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তাহলে রাইবোজোম কি শুধু এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে যুক্ত থাকে? না, রাইবোজোম মুক্ত অবস্থাতে থাকতে পারে, সিঙ্গেল থাকতে পারে, অনেকগুলো একসাথে থাকলে সেটাকে বলা হয় পলিজোম। তো আমরা রাইবোজোম সম্পর্কে পড়ি। রাইবোজোমে সাইটোপ্লাজম মুক্ত অবস্থায় বিরাজমান অথবা আন্তঃপ্লাজমীয় বা এন্ডোপ্লাজমিক জালিকার গায়ে অবস্থিত যে দানাদার কণায় প্রোটিন সংশ্লেষ হয়, এটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমে হচ্ছে যদি 70 ভেটভাগ রাইবোজোম হয়, রাইবোজোমের সাব ইউনিট থাকে হচ্ছে 70 ভেটভাগ রাইবোজোমে থাকে 23 ভেটভাগ, 16 ভেটভাগ, 5 ভেটভাগ, মোট 3টা আরএনএ অণু থাকে, আর 25 প্রকার প্রোটিন অণু থাকে। আর 80 ভেটভাগ রাইবোজোমে থাকে 28 ভেটভাগ, 18 ভেটভাগ, 5.8 ভেটভাগ, 5 ভেটভাগ, যেটাতে 4 প্রকার এই রাইবোজোমাল আরএনএ থাকে এবং 80 প্রকার প্রোটিন অণু থাকে। আচ্ছা, তো রাইবোজোমে হচ্ছে যদি রাইবোজোমটা প্রাণী কোষে রাইবোজোমটা যদি আদি কোষে থাকে তাহলে তার রাইবোজোম হবে 70 ভেটভাগ বা 70S। রাইবোজোমের কোনো আবরণই থাকে না আদি কোষ। আর প্রকৃত কোষে রাইবোজোম থাকলে সেটা হবে, প্রকৃত কোষে রাইবোজোম থাকে তাহলে সেই রাইবোজোমের ইউনিট হবে 80 ভেটভাগ। রাইবোজোমের কোনো আবরণী থাকে না। রাইবোজোম, সাইটোপ্লাজমের একাধিক রাইবোজোম যদি মুক্তার মালার মতো অবস্থান করে তখন তাকে পলিরাইবোজোম বলা হয় বা পলিজোম বলা হয়। অনেকগুলো রাইবোজোম একসাথে যুক্ত থাকে। ইকোলাই সাধারণত 20,000 সংখ্যায় রাইবোজোম থাকে এবং ইকোলাইয়ের যে গড় ওজন তার মোটামুটি আমরা বলতে পারি 22% হচ্ছে রাইবোজোম। তাহলে প্রকৃত কোষ, আদি কোষ, উদ্ভিদ কোষ, প্রাণী কোষ সব জায়গাতেই রাইবোজোম থাকবে। যেহেতু রাইবোজোম সব জায়গায় আছে তখন রাইবোজোমকে বলা হয় সর্বজনীন অঙ্গাণু। বিজ্ঞানে রাইবোজোমকে প্রথম দেখেন আর কি, সেন্ট্রিফিউজ করে রাইবোজোমকে দেখেন বিজ্ঞানী ক্লড প্রথম 1954 সালে যকৃত কোষের থেকে, কোন কোষ থেকে নিয়েছিলেন? যকৃত কোষ থেকে সাইটোপ্লাজমে সেন্ট্রিফিউজ করে আরএনএ সমৃদ্ধ 600 থেকে 2000 অ্যাংস্ট্রম ব্যাস বিশিষ্ট ক্ষুদ্র কণা পৃথক করেন, এদেরকে তিনি ওই সময় নাম দিয়েছিলেন মাইক্রোজোম। তাহলে রাইবোজোম উনি আবিষ্কার করেছিলেন কিন্তু নাম কিন্তু মাইক্রোজোম দিয়েছিলেন, রাইবোজোম নাম দেননি। পরবর্তীতে জর্জ প্যালেট কোষের একটা জিনিস দেখতে পান, কোষের মধ্যে ছোটো ছোটো দানার মতো অংশ দেখেন এবং সেই জিনিসগুলো অনেকটা ভারী পদার্থকে রাইবোজোম নামকরণ করেন। পরবর্তী ইলেকট্রনিক চিত্রে মাইক্রোজোমে দুটি অংশ পৃথক যোগ দেখা যায়, তখন এটা আন্তঃপ্লাজমীয় ঝিল্লি, অপরটি হচ্ছে ক্ষুদ্র তা কণিকা। এই কণাকে পরবর্তী বিজ্ঞানের রাইবোজোম নাম দেন রিচার্ড বি রবার্টস, এর নাম রাইবোজোম দেন। তাহলে রাইবোজোম নাম দেন রিচার্ড বি রবার্টস। ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, এন্ডোপ্লাজমিক রেটিকুলামে এগুলোতেও রাইবোনিউক্লিওপ্রোটিন কণা বা আরএনপি নামক ক্ষুদ্র রাইবোজোম কণিকা আবিষ্কৃত হয়েছে। তাহলে রাইবোজোমের নামকরণ কে করেন, আবিষ্কার কে করেন? প্রথম হচ্ছে রাইবোজোমকে দেখছে হচ্ছে যকৃত কোষ থেকে আলাদা করছিল, সেন্ট্রিফিউজ আলাদা করছিলেন আলবার্ট ক্লড। পরবর্তীতে উনি পরবর্তী নাম দেওয়া হয়েছে, ওটার নাম দেওয়া হয়েছে মাইক্রোজোম। পরবর্তীতে রোমান বিজ্ঞানী জর্জ প্যালেট এর নাম রাইবোজোম দেন। পরবর্তীতে রবার্টিস রাইবোজোম আবিষ্কার করেন আর কি, নাম এখনও দেয়নি। পরবর্তীতে বিজ্ঞানী রিচার্ড বি রবার্টিসের নাম রাইবোজোম দেন। আচ্ছা, ক্লোরোপ্লাস্ট, মাইটোকন্ড্রিয়া, নিউক্লিওপ্লাজমে রাইবোনিউক্লিওপ্রোটিন নামক ক্ষুদ্রাকার রাইবোজোম আবিষ্কৃত হয়েছে। এগুলো রাইবোজোমের থেকে আকারে আরেকটু ছোট। তো যদি 70 ভেটভাগ রাইবোজোম হয় তাহলে সেই রাইবোজোমের ওজনটা
আণবিক ওজনটা একটু কম হবে, 2.7 × 10⁶ ডাল্টন, 2.7 × 10⁶ ডাল্টন। আর যদি 80 ভেটবার্গ হয় তাহলে এই রাইবোজোমের ওজন হবে কত? রাইবোজোমের ওজন একটু বেশি হবে, আর একটু 40 × 10⁶ ডাল্টন, 40 × 10⁶ ডাল্টন হবে। তো আমরা জানি 70 ভেটবার্গ রাইবোজোমে দুটো সাব ইউনিট থাকবে, একটা হচ্ছে 50, একটা 30। 70 ভেটবার্গ হলে হওয়ার কথা ছিল কি 50 আর 20 বা 30-40, তাই না? কিন্তু না, এটা হচ্ছে 50 আর 30 যোগ হবে একসাথে যোগ হবে 70টি। কিছুটা নষ্ট হয়, কিছু সাব ইউনিট 50 আর 30 যোগ করে 80 হবে না। কিন্তু যদি বলে 50 সাব ইউনিট আর 30 সাব ইউনিট যোগ হয়ে কী তৈরি হবে, 80 ভেটবার্গ লেখা যাবে না, হবে হচ্ছে 70 ভেটবার্গ। আর 80 ভেটবার্গ রাইবোজোমের কী হবে, 60 আর 40 যোগ করে 100 হওয়ার কথা, কিন্তু হবে হচ্ছে 80। হ্যাঁ, তো 70 ভেটবার্গ থাকলে আমরা বুঝবো সেটা আদিকোষী, আর 80 ভেটবার্গ হলে সেটা আমরা বুঝবো প্রকৃতকোষী। এখন যদি কারো কোনো কোষে যদি 77 ভেটবার্গ রাইবোজোম থাকে, তাহলে আমরা কী বুঝবো? কিছুই বোঝা যাবে না, সেটা হচ্ছে জড় আর মানে উন্নত প্রোক্যারিওটিক ইউক্যারিওটের মাঝখানে থাকবে। যেমন ছত্রাকের ছত্রাকের কোষের রাইবোজোম প্রায় ছত্রাকের কোষের রাইবোজোমে দেখা যায় 77 ভেটবার্গ, ছত্রাকের 77 ভেটবার্গ রাইবোজোম দেখা যায়। তো এটা যদি সেন্ট্রিফিউজ করা হয় কোনো বস্তুকে, যদি সেন্ট্রিফিউজ করলে তলায় তার অধক্ষেপ জমায়, সেন্ট্রিফিউজ কালে বিভিন্ন ভাসমান বস্তু অধক্ষেপের হারকে এস দিয়ে বোঝানো হয়। একে হচ্ছে ভেটবার্গ ইউনিট, এস ভেটবার্গ। এখানে এসটা উজ্জ্ব থাকে। থিওডর ভেটবার্গ প্রথমে এস দিয়ে নাম করবেন, এটার নাম আর কি ভেটবার্গ দেওয়া হয়েছে। তো রাইবোজোমে 4টা স্থান আছে, যে স্থানগুলো একসাথে যুক্ত থাকে। রাইবোজোমের 4টা রাইবোজোম সাব ইউনিটগুলো পৃথক থাকে, কেবলমাত্র প্রোটিন সংশ্লেষের সময় এরা একত্রিত। রাইবোজোম সাব ইউনিটগুলো আলাদা আলাদা থাকে, শুধুমাত্র প্রোটিন তৈরি করার সময় এরা একসাথে যুক্ত হয়। তো রাইবোজোমের 4টা স্থান আছে, একটা হচ্ছে অ্যামাইনো অ্যাসাইল স্থান বা এ স্থান, একটা হচ্ছে পেপটাইডাল স্থান বা পি স্থান, একটা হচ্ছে নির্গমন স্থান বা ই স্থান, আর একটা হচ্ছে মেসেঞ্জার আরএনএ সংযুক্তির জন্য স্থান। এই 4টা স্থান। তো অনেক সময় 2-এর অধিক রাইবোজোম একটি মেসেঞ্জার আরএনএ দ্বারা যুক্ত থাকে, এটাকে বলা হয় পলিরাইবোজোম, পলিরাইবোজোম বা পলিসোম, তাই না? তো রাইবোজোম দুইটা আমরা জানি যে আদিকোষীতে 70 ভেটবার্গ থাকে আর প্রকৃতকোষীতে 80 ভেটবার্গ থাকে। তো আদিকোষী যে 70 ভেটবার্গ, সেখানে 25 প্রকারের প্রোটিন অণু থাকবে, আর 80 ভেটবার্গে 80 প্রকারের, 80 ভেটবার্গ 80 প্রকার, কিন্তু 70 ভেটবার্গ 70 প্রকার না, 70 ভেটবার্গ হচ্ছে 52 প্রকার। 70 ভেটবার্গের ইউনিটগুলো হচ্ছে 23, 16 আর 5, 3টা। আর 80 ভেটবার্গে 4টা ইউনিট থাকবে, 18, 28, 5.5 আর 8। 80 ভেটবার্গ রাইবোজোম, এটা মনে রাখা সহজ। 28, 18, 5.5, 28, 18, 5.8 আর 5। আচ্ছা, 70 ভেটবার্গ হচ্ছে 23 ভেটবার্গ, 16 ভেটবার্গ আর 5 ভেটবার্গ, আর 22 প্রকার প্রোটিন অণু। আর 80 ভেটবার্গে 80 প্রকার প্রোটিন অণু। এছাড়া বিভিন্ন ধরনের, 2 থেকে 3 ধরনের আরএনএস এনজাইম থাকবে, অল্প পরিমাণে ধাতব আয়ন, যেমন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ ইত্যাদি থাকবে। ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর ম্যাঙ্গানিজ এগুলো থাকবে। আচ্ছা, আদিকোষের রাইবোজোম রাসায়নিক পৃথক ধরনের, তাই টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোমাইসিন অ্যান্টিবায়োটিক ওষুধ ব্যাকটেরিয়ার প্রোটিন সংশ্লেষ বন্ধ করে দেয়, ব্যাকটেরিয়া ধ্বংস করে মানবদেহের প্রোটিন সংশ্লেষে কোনো ব্যাঘাত সৃষ্টি করে না। রাইবোজোমের কাজ কি? রাইবোজোমে কি থাকে? রাইবোজোম হচ্ছে ট্রান্সলেশন করে, মানে মেসেঞ্জার আরএনএ থেকে প্রোটিন তৈরি করে, তাই না? তাহলে প্রোটিন সংশ্লেষণের ফ্যাক্টরি হিসেবে কাজ করছে রাইবোজোম। মেনলি প্রোটিন তৈরি করতে, প্রোটিন সংশ্লেষণের ফ্যাক্টরি হিসেবে কাজ করে। এই জন্য রাইবোজোমকে বলা হয় প্রোটিন ফ্যাক্টরি। এরা সাইটোক্রোম উৎপন্ন করে, যেটা কোষীয় শ্বসনে ইলেকট্রন বহন করে। সাইটোক্রোম যে আমরা ক্রেবস চক্রতে দেখছি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি। তাহলে এই সাইটোক্রোম তৈরি করে যারা কোষীয় শ্বসনে ইলেকট্রন ট্রান্সপোর্টে বা পরিবহনে সহায়তা করে। গ্লুকোজের ফসফোরাইলেশনটা এরা করে থাকে। অ্যাডিনোসিন ডাইফসফেট বা অ্যাডিনোসিন ডাইফসফেট থেকে অ্যাডিনোসিন মনোফসফেট ফসফোরাইলেশন করে। স্নেহ জাতীয় পদার্থের বিপাক রাইসোজোমে সংগঠিত হয়। মেসেঞ্জার আরএনএকে নিউক্লিয়াস এনজাইম এবং নতুন পলিপেপটাইড চেনকে প্রোটিওলাইটিক এনজাইমে যে কোনো ক্ষতিকারক ক্রিয়া থেকে সুরক্ষা দেবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গোলগি বডি, লাইসোসোম, প্লাজমা মেমব্রেন, কোষের বাইরে ব্যবহৃত প্রোটিন, এগুলো হচ্ছে সব রাইবোজোমে রাইবোজোম যুক্ত থাকে। প্রোটিন যুক্ত রাইবোজোম উৎপন্ন হয়। মুক্ত রাইবোজোম তৈরি হয়। মুক্ত রাইবোজোম দেখা যায়, আমরা দেখতে পাই সাইটোপ্লাজমে, মাইটোকন্ড্রিয়ার মধ্যে, ক্লোরোপ্লাস্টে। হ্যাঁ, এসব ব্যবহার্য প্রোটিন আমরা দেখতে পাই। যেখানে যেখানে রাইবোজোম থাকে সেখানে কী তৈরি হবে? প্রোটিন তৈরি হবে, তাই না? আচ্ছা, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল, মোটামুটি আমরা এখানে শেষ করব। সামনের দিন আমরা সামনের পার্টে আমরা গোলগি বডি থেকে শুরু করবো ইনশাআল্লাহ। গোলগি বডি, তারপরে হচ্ছে লাইসোজোম, তারপরে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, মাইটোকন্ড্রিয়া, তারপরে আমরা প্লাস্টিড পড়ব।
তো এই বাকি অংশটা পড়ব। তো এই অধ্যায়ে মোটামুটি আমরা ওই একটা যে কোনো একটা অঙ্গাণু, সেই কোষীয় অঙ্গাণুটার আমরা পরিচিতি পড়ব, কী কী পার্ট আছে দেখব এবং কাজ। এই 3টা অংশ পড়লে এখানে মোটামুটি হবে। অটো ডিটেলসে পড়া লাগবে না। তো এই তো মোটামুটি এ পর্যন্ত আমাদেরকে পড়তে হবে। মানে প্রথম অধ্যায়টা একটু পড়তে বিরক্ত লাগে। তো যাই হোক, প্রথম অধ্যায়টা মোটামুটি আমরা যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নেব, তারা প্রথম অধ্যায়টা একটু আমরা অন্য অধ্যায়ের সাথে একটু মিলায় পড়বো। প্রতিদিন 10 পৃষ্ঠা বা 15 পৃষ্ঠা বা 20 পৃষ্ঠা এভাবে পড়বো। হ্যাঁ, একটু মিলায় পড়বো। প্রথম এই অধ্যায়টা একসাথে পড়ার চেষ্টা করবো, তাহলে একটু সমস্যা হবে বা সমস্যা হওয়ার একটু চান্স থাকে। তো এই অধ্যায়টা আমরা পার্ট করে আস্তে আস্তে পড়বো। আর সব ইনফরমেশান একসাথে আমরা মুখস্থ করার চেষ্টা করব না। আমরা দেখা যাচ্ছে যে ইনফরমেশানগুলো বেশি আসে পরীক্ষাতে, সেই ইনফরমেশানগুলো আগে পড়ব এবং আস্তে আমরা পুরো অধ্যায়টা মানে একটু চেষ্টা করব। তো এই তো, আমার সাথে এতক্ষণ ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।